আমি বরিশালে থাকি। আমার নাম আরাফাত হোসেন। আজ যে ঘটনাটি আমি লিখে পাঠাচ্ছি সেটি আমার নিজের সাথে ঘটেছে। শুধু ভয়ঙ্কর নয়, বরং আমার দুনিয়া একদম অন্ধকার হয়ে যাওয়ার ঘটনা এটি। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনা যখন আমার সাথে ঘটে তখন আমার পৃথিবীটা কেবলই অন্ধকার হয়ে এসেছে। আমার মা, আমার পৃথিবী, আমার একমাত্র আশ্রয় আমাকে ছেড়ে চলে গেছেন মাত্র 3 দিন হলো। এই 3 দিনে আমি এক মুহূর্তের জন্য শান্তি পাইনি। বুকের ভেতরটা এমন ভাবে পড়ছিল যেন কেউ জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। মা ছাড়া আমার যে আর কেউ ছিল না। বাবা মারা গেছেন ছোটবেলায়, তার আবছা স্মৃতি ছাড়া কিছুই মনে নেই। মাই ছিলেন আমার বাবা, আমার বন্ধু, আমার সব। সেই মা এখন কবরের নিথর বাসিন্দা। এই সত্যটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। সময়টা ছিল ঘোর বর্ষাকাল, আষাঢ়ের এমন এক সময় যখন আকাশ যেন অভিমান করে বসে থাকে। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো আকাশ ভেঙে নামে মুষলধারে বর্ষণ। গ্রামের মেঠো পথগুলো কাদায় মাখামাখি, চারদিকে একটা ভেজা সদা গন্ধ। আমাদের গ্রামের এক প্রান্তে একটা ছোট্ট পারিবারিক কবরস্থান ছিল। খুব বড় নয়, তবে ছোট বলা চলে না। লম্বায় হয়তো 50 থেকে 70 গজ, আর চওড়ায় 30-40 গজ হবে। মূলত গ্রামের কিছু গণ্যমান্য পরিবারের মানুষদের জন্যই এই জায়গাটা সংরক্ষিত ছিল। কবরস্থানটা বেশ পুরনো, বিশাল বিশাল গাছপালায় ঘেরা। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন থমথমে আর শান্ত হয়ে থাকত। আমার মায়ের কবরটা ছিল সেই কবরস্থানের প্রায় শেষ মাথায়, একটা বড় আম গাছের নিচে। সেদিন ছিল মায়ের দাফনের 3য় দিন। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। মাগরিবের আজান ভেসে আসছিল দূর মসজিদ থেকে। আমার মনটা কিছুতেই ঘরে টিকছিল না। মায়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। মনে হচ্ছিল মা বুঝি কবরের ওই অন্ধকার ঘরে একা একা খুব ভয় পাচ্ছেন। এই অবুঝ চিন্তাটা মাথায় থেকে কিছুতেই সরাতে পারছিলাম না। তাই কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে পড়লাম। যখন বের হই তখন বৃষ্টি ছিল না, তবে আকাশ মেঘে ঢাকা ছিল, যে কোনো মুহূর্তে ঝরে পড়ার জন্য প্রস্তুত। কবরস্থানে পৌঁছে আমি সোজা মায়ের কবরের কাছে চলে গেলাম। নতুন মাটি এখনো ঠিক মতো বসেনি। বৃষ্টির পানিতে ভেজে কেমন যেন আরো অসহায় লাগছিল কবরটাকে। আমি কবরের পাশে মাটিতে বসে পড়লাম। চারদিকে তখন প্রায় অন্ধকার নেমে এসেছে। ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের কোলাহলে পরিবেশটা কেমন যেন রহস্যময় হয়ে উঠেছিল। আমি মায়ের কবরের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। মুখের ভেতর জমে থাকা সব কষ্ট যেন কান্নার সাথে বেরিয়ে আসতে চাইছিল। মা, ও মা, তুমি আমাকে একা ফেলে কই চলে গেলে? আমার যে আর কেউ নাই মা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ? এই কথাগুলো বের করতে করতে আমি মাটিতে লটিয়ে পড়লাম। কতক্ষণ এভাবে কেটেছিল জানি না। হুঁশ ফিরল যখন শরীরে ঠান্ডা পানির স্পর্শ পেলাম। তাকিয়ে দেখলাম ঝুম বৃষ্টি শুরু হয়েছে। দেখতে দেখতে সেই বৃষ্টি মুষলধারে বর্ষণের রূপ নিল। চারপাশ ঘন অন্ধকারে ঢেকে গেল। শুধু থেকে থেকে বিদ্যুতের ঝলকানিতে কবরস্থানের গাছপালা আর পুরনো কবরগুলো মুহূর্তের জন্য দৃশ্যমান হয়ে আবার অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। সময়টা তখন এশার পরেও গড়িয়ে গেছে। আমার বাড়ি কবরস্থান থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে গেলে মিনিট 15 পথ। বৃষ্টির তোড়ে আমার সারা শরীর ভেজে চুপচুপে হয়ে গেল। ঠান্ডা বাতাসে কাঁপুনি ধরে যাচ্ছিল। ভাবলাম এবার বাড়ি ফেরা উচিত, কিন্তু মনটা কিছুতেই মায়ের কবর ছেড়ে উঠতে চাইছিল না। তবুও অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালাম। ভেজা শরীর নিয়ে বাড়ির দিকে পা বাড়াবো, ঠিক তখনই একটা ডাক শুনলাম। একটা কণ্ঠ যা আমার শিরায় শিরায়, আমার রক্তের প্রতিটি কণায় মিশে আছে। আমার মায়ের কণ্ঠ, আরাফাত। ডাকটা এতটাই স্পষ্ট ছিল যে আমার মনে হলো মা বুঝি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। আমার কান্নার শব্দে হয়তো তার ঘুম ভেঙে গেছে। এক মুহূর্তে আমার সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট যেন উবে গেল। এক অনাবিল আনন্দে আমার ভেতরটা ভরে উঠল। তাহলে কি আমার কান্না আল্লাহ শুনেছেন? তিনি কি আমার মাকে ফিরিয়ে দিয়েছেন? আমি উত্তেজনায় কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলাম, মা! বিদ্যুৎ বেগে আমি পেছনের দিকে ঘুরলাম, কিন্তু আমার সব আশা, সব আনন্দ এক নিমেষে চুরমার হয়ে গেল। সেখানে কেউ ছিল না, কেউ না, শুধু অন্ধকার আর মুষলধারে বৃষ্টি। আমি ভাবলাম হয়তো বৃষ্টির শব্দের কারণে আমি ভুল শুনেছি, কিন্তু আমার মন মানছিল না। আমি নিশ্চিত আমি আমার মায়ের গলায় শুনেছি। আমি পাগল পারা হয়ে গেলাম। মায়ের নাম ধরে ডাকতে ডাকতে পুরো কবরস্থানে তাকে খুঁজতে শুরু করলাম। মা, তুমি কই? আমার সাথে কথা বলো মা, আমি জানি তুমি এখানে আছো। আমার চিৎকারের শব্দ বৃষ্টির গর্জনে হারিয়ে যাচ্ছিল। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালাম, কিন্তু বেশিক্ষণ সে আলো স্থায়ী হলো না। বৃষ্টির পানি হয়তো ভেতরে ঢুকে গিয়েছিল,
কয়েকবার মিটমিট করে জ্বলে আলোটা দপ করে নিভে গেল। আমার হাতের মুঠোয় থাকা শেষ আলোটুকু নিভে যেতেই চারপাশটা বিদঘুটে কালো অন্ধকারে ছেয়ে গেল। এমন অন্ধকার আমি আমার জীবনে দেখিনি। মনে হচ্ছিল যেন আমি কোনো অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। কবরস্থানের ভারী থমথমে পরিবেশটা এবার যেন আমার ঘাড়ে চেপে বসলো। আমার মনে হতে লাগলো এই কবরস্থানে আমি একা নই, আমার সাথে অদৃশ্য আরো কেউ আছে। সেই অনুভূতিটা আমার রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। শুধু বৃষ্টির কারণে নয়, এক অজানা ভয় আমাকে গ্রাস করতে শুরু করেছিল। চারপাশের নিকষ কালো অন্ধকারে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমার মোবাইলটা নিভে যাওয়ার পর পুরো পৃথিবীটাই যেন আমার জন্য অন্ধকার হয়ে গিয়েছিল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, নড়ার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছিলাম। কিছুক্ষণ আগেই যে মায়ের কণ্ঠ শুনে আমার মনটা আনন্দে নেচে উঠেছিল, এখন সেই কণ্ঠের স্মৃতি আমাকে ভয়ে কুঁকড়ে দিচ্ছিল। আমি পুরো কবরস্থানটা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু মায়ের কোনো চিহ্ন পাইনি। তাহলে কি আমাকে ডেকেছিল? মায়ের কণ্ঠ এমন নিখুঁতভাবে নকল করা কি সম্ভব? কান্নায় আমার বুকটা আবার ফেটে যাচ্ছিল। তবে এবার কান্নার সাথে মিশেছিল এক অজানা আতঙ্ক। মাকে খুঁজতে খুঁজতে আমি কখন যে কবরস্থানের প্রবেশদ্বারের কাছাকাছি চলে এসেছিলাম তা খেয়ালই করিনি। এখান থেকে আমাদের গ্রামের পথটা আবছা দেখা যায়। মনে মনে ভাবছিলাম, হয়তো আমার মনের ভুল। মায়ের শোকে আমি হয়তো অপ্রকৃতিস্থ হয়ে পড়েছি। বাড়ি ফিরে যাওয়াই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আমি যখন ঘুরে দাঁড়াবো, ঠিক সেই মুহূর্তে আকাশের বুক চিরে তীব্র আলোর ঝলকানি নিয়ে একটা বিদ্যুৎ চমকালো। সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য কবরস্থানের ভেতরটা দিনের মতো পরিষ্কার হয়ে গেল। আর ঠিক তখনই আমার চোখ পড়ল কবরস্থানের ভেতরের দিকে, আমার মায়ের কবরের দিকটায়। আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি যা দেখলাম তা বিশ্বাস করার মতো নয়। আমার মায়ের কবরের ঠিক সামনে একজন নারী আকৃতির অবয়ব দাঁড়িয়ে আছে। আগাগোড়া সাদা কাপড়ে ঢাকা, বৃষ্টির মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো নড়চড় নেই। এ ভয়ঙ্কর রাতের আধারে, এই মুষলধারে বৃষ্টির মধ্যে কবরস্থানে একজন মহিলা। আমার মস্তিষ্ক যেন কোনো যুক্তি খুঁজে পাচ্ছিল না। যে কোনো স্বাভাবিক মানুষ এই দৃশ্য দেখলে ভয়ে জ্ঞান হারাতো, কিন্তু আমার শোকাতুর মন কোনো বিপদের কথা ভাবতেই পারল না। আমার অবচেতন মন চিৎকার করে বলে উঠল, ওটা আমার মা। আমার মা আমার ডাকে সাড়া দিয়ে কবর থেকে উঠে এসেছেন। এই চিন্তাটা মাথায় আসতেই আমার সমস্ত ভয় উধাও হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমার মনের অজান্তে মুখ থেকে বেরিয়ে এলো, মা। এই একটা শব্দ উচ্চারণ করে আমি পাগলের মতো সে অবয়বটির দিকে দৌড়াতে শুরু করলাম। কাদায় মাখামাখি পিচ্ছিল পথে আমার পা পিছলে যাচ্ছিল, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমার সমস্ত সত্তা জোড়ে তখন কেবল একটাই চিন্তা, আমার মা ফিরে এসেছেন। আমি আমার মাকে আবার ফিরে পাবো। দৌড়াতে দৌড়াতে অন্ধকারের মধ্যে হঠাৎ শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে আমি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেলাম। একটা পুরনো কবরের বাঁধানো অংশের সাথে আমার পা বেঁধে গিয়েছিল। পড়ার সাথে সাথেই কোনো আর হাঁটুতে তীব্র ব্যথা অনুভব করলাম। হাতটা যে ছিলে গেছে তা গরম রক্তের স্রোত অনুভব করে বুঝতে পারলাম। আমার হাতে থাকা মোবাইলটা ছিটকে গিয়ে কোথায় যে পড়লো তার কোনো হদিস পেলাম না। বৃষ্টি ততক্ষণে আর ঝিরিঝিরি পর্যায়ে নেই, একেবারে মুষলধারে ঝরছে, যেন আকাশ আজ তার সমস্ত জল পৃথিবীকে দিয়ে দেবে। আমি কোনো মতে কাদা পানি থেকে উঠে দাঁড়ালাম। সারা শরীর ভিজে কাদায় মাখামাখি, কিন্তু আমার শারীরিক কষ্টের চেয়েও মানসিক কষ্টটা তখন বেশি হচ্ছিল। আমি আবার মায়ের কবরের দিকে তাকালাম, কিন্তু এবার সেখানে কাউকে দেখা যাচ্ছিল না। চারপাশটা আগের মতোই অন্ধকার আর শূন্য। আমার বুকটা হাহাকার করে উঠল। তাহলে কি আমি ভুল দেখলাম, নাকি মা আমাকে দেখে আবার লুকিয়ে পড়েছেন? আমি ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। আমার বিচার বুদ্ধি যুক্তি সবকিছু যেন লোপ পেয়েছিল। আমি খুব ধীরে কণ্ঠে প্রায় ফিসফিস করে ডাকতে লাগলাম, মা, ও মা, তুমি কই গেলা? আমি আর দৌড়ালাম না। টলতে টলতে অন্ধকারের মধ্যেই বিদ্যুতের ক্ষণস্থায়ী আলোর সাহায্য নিয়ে মায়ের কবরের দিকে এগিয়ে যেতে লাগলাম। সেখানে পৌঁছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কবরের পাশে মাটিতেই হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার সব আশা শেষ হয়ে গিয়েছিল। বুঝতে পারছিলাম যা দেখেছি তা হয়তো আমার মনের বিভ্রম। আমি অঝরে কাঁদতে শুরু করলাম। কান্নার দমকে আমার পুরো শরীরটা দোলে দোলে উঠছিল। কিছুক্ষণ কাঁদার পর আমার মনে হলো মায়ের জন্য দোয়া করা উচিত। আমি চোখ বন্ধ করে দরুদ শরীফ পড়তে শুরু করলাম। একবার, দুইবার, তিনবার যখন আমি মনোযোগ দিয়ে দরুদ পড়ছি, তখন হঠাৎ করে যেন আমার ঘোরটা কেটে গেল। আমার চেতনা ফিরে এলো। আর চেতনা ফিরে আসতেই আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। আমার এতক্ষণের কর্মকাণ্ডগুলো সিনেমার মতো চোখের সামনে ভাসতে লাগলো। আমি ঝড় বৃষ্টির রাতে কবরস্থানে এক নারী অবয়ব দেখে তাকে আমার মা মনে করে
পাগলের মতো ছুটে এসেছি। আমার নিজের বোকামিতে নিজেরই অবাক লাগলো, কিন্তু পরক্ষণে যে চিন্তাটা আমার মাথায় এলো তাতে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চেতনা ফিরে পেতেই আমার মনে প্রশ্ন জাগলো, রাতের বেলায় কবরস্থানে মহিলা কোথা থেকে আসবে? তো আবার সাদা কাপড় পরা। আমাদের গ্রামের কোনো মহিলা তো দিনের বেলাতেও একান্ত প্রয়োজন ছাড়া কবরস্থানে আসে না। মাঝে মধ্যে পুরুষরা আসে কবর জিয়ারত করতে। তাহলে এই ভয়াল রাতে, এই ঝড়ের মধ্যে একজন মহিলা একা একা কবরস্থানে কি করছিল? তাও আবার আমার মায়ের কবরের সামনে। যখন এই বাস্তবতাটা আমি উপলব্ধি করতে পারলাম, তখন আমার বুকটা ভয়ে মোচড় দিয়ে উঠল। আমার এতক্ষণের শোক, মায়ের জন্য ভালোবাসা, সবকিছুকে ছাপিয়ে এক তীব্র আদিম ভয় আমার সত্তাকে গ্রাস করে ফেলল। আমি বুঝতে পারলাম আমি কোনো সাধারণ ঘটনার সম্মুখীন হইনি। আমি এমন কিছুর পাল্লায় পড়েছি যা স্বাভাবিক নয়, যা ভালো কিছু নয়। ভয়ে আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম। আমার ভেজা কাদা লিপ্ত শরীরটা থরথর করে কাঁপতে শুরু করলো। আমার মনে হলো এই কবরস্থানের প্রতিটা গাছ, প্রতিটা কবর যেন জীবন্ত হয়ে উঠেছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি মারাত্মক কোনো বিপদে পড়তে চলেছি। চেতনা ফিরে পাওয়ার পর আমার প্রথম কাজ হলো পকেটে হাত দেওয়া, মোবাইলটা খোঁজার জন্য, কিন্তু পকেট খালি। তখনই আমার মনে পড়লো কিছুক্ষণ আগে ওই নারী অবয়বের দিকে দৌড়ে যাওয়ার সময় আমি আছাড় খেয়ে পড়েছিলাম আর মোবাইলটা হাত থেকে ছিটকে গিয়েছিল। এই ঘুটঘুটে অন্ধকারে সে মোবাইল খুঁজে পাওয়া সম্ভব? আলোর শেষ ভরসাটুকু হারিয়ে আমি পুরোপুরি অসহায় হয়ে পড়লাম। ধীরে ধীরে কবরস্থানের পরিবেশটা আমার শরীর আর মনকে যেন আরো ভারী করে তুলছিল। বাতাসের শো শো শব্দ, বৃষ্টির একটানা ঝমঝম আওয়াজ আর গাছের পাতার মর্মর ধ্বনি সবকিছু মিলেমিশে এক অশুভ ঐকতান তৈরি করছিল। আমার মনে হচ্ছিল এই কবরস্থানের বাতাস যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শীতল আর ভারী। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি একবার ভয়ে ভয়ে আমার মায়ের কবরের দিকে তাকাচ্ছিলাম, আবার পরক্ষণে আতঙ্কিত চোখে চারপাশের অন্ধকারে কিছু খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। অন্ধকার যেন আরো ঘনীভূত হয়ে আমার চারপাশে একটা দেয়াল তৈরি করে দিয়েছিল। আমার বাড়ি এখান থেকে পায়ে হাঁটার পথে মিনিট 15 দূরত্ব। এই মুহূর্তে সেই 15 মিনিটের পথ আমার কাছে 15 ক্রোশ বলে মনে হচ্ছিল। আমার মন স্পষ্টভাবে বলছিল এখানে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। যে কোনো মুহূর্তে একটা বড় অঘটন ঘটে যেতে পারে। যা কিছু আমি দেখছি বা শুনেছি তা কোনোভাবেই স্বাভাবিক নয়। এই কবরস্থানে অশুভ কিছুর উপস্থিতি আমি আমার সমস্ত সত্তা দিয়ে অনুভব করতে পারছিলাম। আমার সারা শরীর বৃষ্টিতে ভেজে একাকার ছিল। ঝড়ো হাওয়ার দাপটে ঠান্ডাটা যেন আমার হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। শরীরটা জমে যাচ্ছিল। আর চেতনা ফিরে পাওয়ার পর যে ভয়টা আমার মনে জেঁকে বসেছে, তাতে আমার অবস্থা আরো কাহিল হয়ে পড়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। পেছনে কি আছে বা কে আছে তা দেখার দরকার নেই, শুধু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। মায়ের কবরের পাশ থেকে সরে এসে কবরস্থানের বাইরের দিকে যাওয়ার কাঁচা রাস্তাটার দিকে হাঁটা ধরলাম। আমার পা দুটো যেন চলছিল না। কাদার পানিতে মাখামাখি হয়ে পা তুলতে খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে আমার পা দুটো টেনে ধরেছে। তবুও আমি মনের সমস্ত শক্তি এক করে সামনে এগোতে লাগলাম। ঠিক তখনই সেই ভয়ঙ্কর ঘটনাটা আবার ঘটল। আমার মায়ের সেই পরিচিত, সেই মায়াবী কণ্ঠে আবার আমি আমার নাম শুনলাম, আরাফাত, আরাফাত, ও আরাফাত। কেউ একজন ঠিক আমার পেছন থেকে 3 বার আমার নাম ধরে ডাকলো। কণ্ঠটা আমার মায়ের, কিন্তু এবার সেই ডাকে কোনো স্নেহ বা ভালোবাসা ছিল না। ছিল এক ধরনের শীতলতা, এক ধরনের হাহাকার, যা শুনলে যে কোনো মানুষের বুকের রক্ত পানি হয়ে যাবে। এবার আর আমার মনে কোনো আনন্দ জাগলো না, কোনো উচ্ছ্বাস তৈরি হলো না, বরং তীব্র ভয়ে আমার সারা শরীর বরফের মতো জমে গেল। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বুঝি লাফ দিয়ে গলার কাছে চলে এসেছে। আমার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাবার বিন্দুমাত্র সাহস হলো না। আমি জানি পেছনে তাকালেই আমি এমন কিছু দেখব যা সহ্য করার ক্ষমতা আমার নেই। আমার মস্তিষ্ক আমাকে ক্রমাগত নির্দেশ দিচ্ছিল, থামিস না আরাফাত, থামিস না, দৌড়া। কিন্তু আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। আমি নড়তে পারছিলাম না। আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করলাম। কয়েক মুহূর্তের জন্য আমার মনে হলো হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলবো, কিন্তু না, আমি সজাগ রইলাম প্রতিটি মুহূর্তের ভয়কে অনুভব করার জন্য। সেই কণ্ঠস্বরটা আমার মাথার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার মা, যিনি আমাকে ছাড়া কিছুই বুঝতেন না, তার কণ্ঠস্বর কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারে? তাহলে কি এটা আমার মা নন? এটা অন্য কিছু, অন্য কোনো খারাপ জিনিস যে আমার মায়ের রূপ ধরে আমাকে ফাঁদে ফেলতে চাইছে? এই চিন্তাগুলো আমার মাথায় আসতেই আমি গায়ের জোরে
এক ঝটকা দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। আমি কোনোভাবেই পেছনে তাকাবো না, যা হয় হোক, আমাকে এখান থেকে বের হতেই হবে। আমি আর মায়ের কবরের দিকে তাকালাম না, শুধু সামনের আবছার পথটার দিকে তাকিয়ে প্রায় দৌড়ানোর ভঙ্গিতে এগোতে লাগলাম। আমার প্রতিটি পদক্ষেপ কাদায় দেবে যাচ্ছিল, কিন্তু আমি থামলাম না। আমার মনে হচ্ছিল আমি যদি একবার থামি তাহলে আর কোনোদিন এই কবরস্থান থেকে বের হতে পারবো না। আমার পেছনে যেই থাকুক সে আমার খুব কাছে চলে এসেছে। আমি তার উপস্থিতি অনুভব করতে পারছিলাম, একটা ঠান্ডা অশুভ উপস্থিতি যা আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। আমি যখন আমার মায়ের কবরের সামনে থেকে মাত্র 4-5 কদম দূরে সরে এসেছি, ঠিক তখনই সেই চূড়ান্ত ভয়ঙ্কর ঘটনাটি ঘটল। আমার ডান কাঁধে একটা বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। কেউ একজন আমার পেছন থেকে আমার কাঁধে তার হাত রেখেছে। সেই হাতের স্পর্শ এতটাই ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল যেন একখণ্ড বরফ কেউ আমার চামড়ার ওপর চেপে ধরেছে। এই ঝড় ও বৃষ্টির রাতে আমার নিজের শরীরও ঠান্ডা ছিল, কিন্তু এই স্পর্শের শীতলতা ছিল অস্বাভাবিক, অসহনীয়। মনে হচ্ছিল এই শীতলতা আমার চামড়া ভেদ করে মাংসপেশি ছাড়িয়ে সরাসরি আমার হাড়ের মজ্জায় গিয়ে আঘাত করেছে। আমার কাঁধে সেই হাতটা পড়ার সাথে সাথে আমার পুরো শরীরে তীব্র এক কম্পন শুরু হয়ে গেল। ভয়ের একটা বিদ্যুৎ প্রবাহ যেন আমার শির দ্বারা বেয়ে মস্তিষ্ক পর্যন্ত চলে গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো, কারণ আমার স্পষ্টভাবে মনে আছে আমি যখন কবরস্থানে এসেছিলাম তখন থেকে এখন পর্যন্ত আর কাউকে এই কবরস্থানে ঢুকতে দেখিনি। পুরো সময়টা আমি একাই ছিলাম। তাহলে কি আমার কাঁধের ওপর হাত রাখলো? আর যদি এমনটাও ধরে নেই যে আমার চোখের আড়ালে কেউ কবরস্থানে প্রবেশ করেছে, তাহলে কোনো জীবন্ত মানুষের হাতের স্পর্শ কিভাবে এতটা হিমশীতল হতে পারে? আমি নিজেও তো অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছি, আমার নিজের হাতও ঠান্ডা, কিন্তু তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ের, সহনীয়। কিন্তু এই হাতের স্পর্শে কোনো প্রাণের উষ্ণতা নেই, আছে শুধু মৃত্যুর শীতলতা। এসব চিন্তা আমার মাথায় আসতেই এক তীব্র আতঙ্কের শিহরণ আমার শরীর বেয়ে নেমে গেল। আমি সেই জায়গায় বরফের মূর্তির মতো জমে গেলাম। আমার নড়ার, কথা বলার, এমনকি চিৎকার করার শক্তিটুকুও যেন কেউ কেড়ে নিয়েছিল। আমার শুধু মনে হচ্ছিল আমার কাঁধের ওই অংশটুকু অবশ হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার কাঁধে হাত রাখা অবস্থাতেই সেই সত্তাটি আবার আমার মায়ের কণ্ঠে আমার নাম ধরে ডাকলো, আরাফাত। কণ্ঠস্বরটা এবার এতটাই কাছ থেকে আসছিল, মনে হচ্ছিল কেউ আমার কানের পাশে মুখ রেখে কথা বলছে। সেই পরিচিত কণ্ঠ, কিন্তু তার ভেতরের সুরটা ছিল পৈশাচিক। আমার মায়ের মায়াবী ডাকের সাথে এর কোনো মিল ছিল না। এটা ছিল এক ফাঁদ, এক মায়া যা আমাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি তখন মনে মনে দোয়া করছিলাম যেন আমি জ্ঞান হারিয়ে ফেলি। এই ভয়ঙ্কর পরিস্থিতি সহ্য করার ক্ষমতা আমার আর ছিল না। আমি জানি আমার মা মৃত্যুবরণ করেছেন 3 দিন আগে। আমি নিজের হাতে তাকে কবরে শুয়ে দিয়ে এসেছি। তাহলে কে আমার মায়ের কণ্ঠে আমাকে ডাকছে এই গভীর রাতে, এই কবরস্থানের অন্ধকারে, ঠিক আমার পেছনে দাঁড়িয়ে? এই সব কিছু মিলিয়ে এমন এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো যা আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমার সাথে এমন কিছু হতে পারে। আমার মনে হচ্ছিল আমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। আমি চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছিলাম। আমার পেছনের অবয়বটিকে দেখার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি জানি পেছনে তাকালে যা দেখব তারপর আমার মানসিক ভারসাম্য ঠিক থাকবে না। আমার শরীর কাঁপছিল, দাঁতে দাঁত লেগে ঠক ঠক শব্দ হচ্ছিল। বৃষ্টির ফোঁটাগুলো আমার কাছে গরম সীসার মতো মনে হচ্ছিল। চারপাশের পরিচিত পৃথিবীর সাথে আমার সংযোগ যেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি শুধু অনুভব করতে পারছিলাম আমার কাঁধের ওপর রাখা সেই হিমশীতল হাত আর কানের কাছে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। আমার মনে হচ্ছিল আমি বুঝি আর বাঁচবো না। এই কবরস্থানই হতে চলেছে আমার শেষ ঠিকানা, আমার মায়ের কবরের খুব কাছেই। আমি যখন ভয়ে আর আতঙ্কে জমে গিয়েছিলাম তখন ধীরে ধীরে অনুভব করলাম সেই বরফ শীতল হাতটা এখন আর শুধু আমার কাঁধে চুপচাপ রাখা নেই, বরং এটি ধীরে ধীরে আমার কাঁধের ওপর চাপ বাড়াচ্ছে। প্রথমে হালকা চাপ, তারপর সেই চাপ বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল যে আমার মনে হলো আমার কাঁধের হাড়গুলো বুঝি এই চাপে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। অসহ্য যন্ত্রণায় আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভয়ে আর কষ্টে আমি আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে একটা চিৎকার দিলাম, কিন্তু আমার চিৎকারটা যেন আমার গলাতে আটকে গেল। খুব ক্ষীণ একটা গঙ্গানের মতো শব্দ বের হলো, যা বৃষ্টির শব্দ ভেদ করে কবরস্থানের সীমানা পার হতে পারলো কিনা আমার সন্দেহ আছে। আমার মনে হলো চারপাশের বাতাস যেন আমার কণ্ঠকে চেপে ধরেছে। আমি যখন যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, ঠিক তখনই আমার পেছনে থাকা সেই খারাপ জিনিসটা এক বিভৎস স্বরে হাসতে শুরু করলো। সেই হাসি কোনো মানুষের হাসি ছিল না, সেটা ছিল তীক্ষ্ণ ফ্যাসফেসে একটা শব্দ
যা শুনলে মনে হবে যেন কেউ মরিচা পড়া লোহার দরজা জোর করে খুলছে। সেই হাসির প্রতিটি কণা আমার কানে গরম তেলের মতো প্রবেশ করছিল। কাঁপা কাঁপা কণ্ঠে প্রায় অস্ফুটে আমি বললাম, কে কে আপনি? কিন্তু আমার পেছনে তাকানোর সাহস হলো না। আমি জানি আমি তাকাতে পারবো না। আমার প্রশ্ন শেষ হতেই এমন এক ভয়ঙ্কর কণ্ঠস্বরে আমার পেছন থেকে উত্তর এলো, যা আমার মায়ের কণ্ঠের আর কোনো অনুকরণ ছিল না। এটা ছিল তার আসল স্বর, এক বিকৃত, গভীর আর কর্কশ কণ্ঠ। সে বলল, আমাকে দেখ, না হয় বুঝবি কিভাবে আমি কে। এই কথা শোনার পর আমার কলিজার পানি যেন শুকিয়ে গেল। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। আমি কাঁদতে শুরু করলাম, কিন্তু আমার কান্নাও যেন শব্দহীন ছিল। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে চাইছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এই বিশাল পৃথিবীতে, এই ঝড়ো রাতে, এই কবরস্থানে আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। হঠাৎ করে সেই ঠান্ডা হাতটা আমার কাঁধ থেকে সরে গেল। এক মুহূর্তের জন্য আমি মুক্তি পেলাম, কিন্তু পরক্ষণেই কাঁধের তীব্র যন্ত্রণা আমাকে মাটিতে বসে পড়তে বাধ্য করলো। আমার মনে হলো আমার কাঁধটা যেন সত্যি ভেঙে চুরমার হয়ে গেছে। যন্ত্রণায় আমি কাতরাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আবার বিদ্যুৎ চমকালো। সেই আলোর ঝলকানিতে আমি আর চোখে একবার পেছনে কে বা কি আছে তা দেখার চেষ্টা করলাম, কিন্তু আমি যা দেখলাম তাতে আমার ভয় যেন 1000 গুণ বেড়ে গেল। আমার পেছনে কিচ্ছু নেই, একেবারে ফাঁকা, কেউ কোথাও নেই। এই উপলব্ধিটা আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিল। অদৃশ্য শত্রু দৃশ্যমান শত্রুর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ভয়ে আমার প্রাণ প্রায় বের হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি কোনো মতে উঠে দাঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করলাম। আমাকে এখান থেকে পালাতে হবে, কিন্তু আমি বেশি দূর দৌড়াতে পারলাম না। 2-3 কদম যেতেই আমার মনে হলো কেউ যেন আমার পা দুটো লোহার সারাশি দিয়ে শক্ত করে ধরে ফেলেছে। আমি সামনে এগোতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এবার আমার পায়ের হাড় দুটো ভেঙে যাবে। আমি পায়ে কোনো ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করতে পারছিলাম না, কিন্তু এমন এক প্রচন্ড শক্তি আমাকে পেছনে টেনে ধরেছিল যা আমি প্রতিরোধ করতে পারছিলাম না। আমি হুমড়ি খেয়ে কাদামাটির উপর পড়ে গেলাম। আমার মুখটা ছিল মাটির দিকে। ঠিক তখনই আমার মনে হলো প্রচন্ড ওজনদার কিছু একটা আমার শরীরের উপর, আমার পিঠের উপর এসে বসেছে। আমি নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেললাম। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ আমি অনুভব করলাম দুটো ঠান্ডা হাত আমার গলা চেপে ধরছে। সেই একই রকম বরফ শীতল স্পর্শ, সেই খারাপ জিনিসটা আমার গলা টিপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছিল। আমি বাঁচার জন্য শেষ চেষ্টা হিসেবে গঙ্গাতে শুরু করলাম। অনবরত জোরে জোরে গঙ্গাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এটাই আমার জীবনের শেষ মুহূর্ত। আর ঠিক তখনই যখন আমি প্রায় জ্ঞান হারাতে বসেছি, হঠাৎ করে আমার ওপর থেকে সে ওজন আর গলার চাপ দুটোই সরে গেল। জিনিসটা আমাকে ছেড়ে চলে গেছে। আমি অবাক হয়ে গেলাম। কাশতে কাশতে আমি মরিয়া হয়ে দম নেওয়ার চেষ্টা করছিলাম। বুক ভরে বাতাস নিতে গিয়ে আমার ফুসফুসে ব্যথা হচ্ছিল। এমন সময় আমি খেয়াল করলাম কবরস্থানের প্রবেশদ্বারের দিক থেকে একটা আলো আমার দিকে এগিয়ে আসছে। প্রথমে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ভাবলাম আবার নতুন কোনো বিপদ, কিন্তু আলোটা যখন আরেকটু কাছে এলো তখন আমি বুঝতে পারলাম যেটা কোনো অদ্ভুত আলো নয়, বরং টর্চ লাইটের আলো। কেউ আসছে, মানুষ আসছে। এই উপলব্ধিটা আমাকে ক্ষীণ একটা আশার আলো দেখালো। আলোটা যখন আমার বেশ কাছাকাছি চলে এলো তখন আমি দেখলাম 2 জন মানুষ আসছেন, তাদের হাতে টর্চ লাইট। আবছা অন্ধকারে আমি চিনতে পারলাম একজন আমাদের গ্রামের মতিন চাচা আর অন্যজন মসজিদের ইমাম সাহেব। তারা টর্চ লাইট আমার দিকে ফেলেই ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। আমার নাকে মুখে সারা গায়ে কাদা এমনভাবে মাখামাখি হয়ে গিয়েছিল যা আমাকে চেনা প্রায় অসম্ভব ছিল। আমার বিধ্বস্ত অবস্থা দেখে তারা হয়তো অন্য কিছু ভেবেছিলেন। তাদের ভয় পেতে দেখে আমি কোনো মতে শক্তি সঞ্চয় করে চিৎকার করে বললাম, চাচা আমি আরাফাত। ইমাম সাহেব আমি আরাফাত। আমার গলা শুনে তারা আশ্বস্ত হলেন, দ্রুত আমার কাছে এগিয়ে এলেন। মতিন চাচা আমাকে ধরে ওঠানোর চেষ্টা করতে করতে বললেন, আরাফাত তুমি এই ঝড় বৃষ্টির রাতে কবরস্থানে কি করছো? তোমার কি কোনো জ্ঞান গম্যে নাই? মাগরিবের পরেই তো এইদিকে কেউ আসে না, আর তুমি আসার পর একা একা কবরস্থানে এসেছো। তোমার সাহস তো কম না। ইমাম সাহেব আমার অবস্থা দেখে শিউরে উঠলেন। আমার সারা শরীর কাঁপছিল, কথা বলার শক্তি প্রায় ছিল না। আমি শুধু ফিসফিস করে বললাম, চাচা আগে এখান থেকে বের হন, দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যান, তারপর সব বলছি। আমার অবস্থা দেখে তারা আর কোনো প্রশ্ন করলেন না। মতিন চাচা আর ইমাম সাহেব দুজনে আমাকে ধরে ধরে প্রায় টেনে হেঁচড়ে কবরস্থান থেকে বের করে আনলেন। কবরস্থানের বাইরে এসে গ্রামের রাস্তায় পা রাখার পর আমার মনে হলো যেন আমি নতুন জীবন ফিরে পেলাম। বাড়ির দিকে যেতে যেতে আমি তাদের সব ঘটনা খুলে বললাম। কিভাবে মায়ের কণ্ঠ শুনে আমি কবরস্থানে ছুটে এসেছিলাম, কিভাবে সাদা কাপড়ের এক অবয়ব দেখেছিলাম, আর তারপর আমার সাথে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সবকিছু। আমার কথা শুনে ইমাম সাহেব আর মতিন চাচার মুখ
ভয় ফ্যাকাশে হয়ে গেল। সব শুনে ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন বাবা, তুমি আজ যে কাজ করেছো তা চরম বোকামি। আমরা বুঝি তুমি তোমার মায়ের শোকে কাতর, কিন্তু তাই বলে এত রাতে একা কবরস্থানে আসা? তুমি জানো না এসব জায়গায় রাতের বেলা কাঁধের আনাগোনা থাকে। মতিন চাচা বললেন, ইমাম সাহেবের আজ আমার বাড়িতে দাওয়াত ছিল। খাওয়া দাওয়া শেষে আমি ইমাম সাহেবকে এগিয়ে দিতে যাচ্ছিলাম। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা দুজনেই কবরস্থানের ভেতর থেকে প্রচন্ড গঙ্গানির শব্দ শুনতে পাই। প্রথমে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম অন্য কিছু, কিন্তু পরে মনে হলো মানুষের গলার আওয়াজ। তাই টর্চ মেরে দেখি কেউ একজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর গঙ্গাচ্ছে। ইমাম সাহেব যোগ করলেন, তোমার কাদামাখা শরীর আর চেহারা দেখে আমরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু যখন তুমি নিজের নাম বললে তখন আমরা আশ্বস্ত হলাম যে সত্যিই তুমি মানুষ, আরাফাত। এ কথা বলে তারা দুজনেই আমাকে খুব বকাঝকা করলেন। ইমাম সাহেব আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, আমরা বুঝি তুমি তোমার মায়ের কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছ, কিন্তু আজ একটা বড় অঘটন ঘটে যেতে পারত। তুমি যে জিনিসটার পাল্লায় পড়েছিলে তা খুব খারাপ। আল্লাহ রহম করেছেন বলে তুমি বেঁচে ফিরেছ, তাই আর কখনোই এই ধরনের কাজ করবে না। তোমার মায়ের কবরে আসতে মন চাইলে দিনের বেলায় আসবে, ভর দুপুরে বা সন্ধ্যার পর থেকে কখনোই একা একা কবরস্থানে আসবে না। এটা শুধু তোমার জন্য নয়, সবার জন্য নিয়ম। তাদের কথায় আমি আমার ভুল বুঝতে পারলাম। মায়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমি প্রায় নিজের জীবনটাই হারাতে বসেছিলাম। সেই রাতে মতিন চাচা আমাকে আর আমাদের বাড়িতে যেতে দিলেন না, তিনি আমাকে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। চাচি আমাকে দেখে খুব অবাক হলেন, কিন্তু সব শুনে তিনিও শিউরে উঠলেন। তিনি তাড়াতাড়ি গরম পানি করে দিলেন। আমি গোসল করে পরিষ্কার হওয়ার পর তিনি আমাকে গরম গরম খাবার খাইয়ে দিলেন। সেই রাতে আমি মতিন চাচার বাড়িতেই থাকলাম। সেই ভয়ঙ্কর রাতের পর থেকে আমি আর কখনোই সন্ধ্যার পর আমার মায়ের কবরের কাছে যাইনি। যখনই মায়ের জন্য মন খারাপ হতো, দিনের আলোতে যেতাম, মায়ের জন্য দোয়া করে চলে আসতাম। আমি বুঝতে পেরেছিলাম ভালোবাসার শোক প্রকাশ করার জন্য সঠিক সময় এবং স্থান দুটোই খুব জরুরি। কিছু জায়গা আছে যা রাতের আধারে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সে রাতের ঘটনা আমার জীবনের একটা স্থায়ী ক্ষত হয়ে রয়ে গেছে, যা আমাকে সারা জীবন মনে করিয়ে দেবে অতিরিক্ত আবেগ এবং অবুঝ মন মানুষকে কতটা ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিতে পারে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। আশা করি আপনারাও শুনবেন না, আমার ধারণা আর কি। ঘটনাটি ঘটা যখন শুরু করে তার আগের একটি ঘটনা রয়েছে। বেসিক্যালি সেই ঘটনার পর থেকে নিয়ে আলামিন এই ধরনের অদ্ভুত স্বপ্ন দেখছে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে। সেই অদ্ভুত ঘটনাটি আপনাদের সামনে শুরুতে বলতে চাই। সময় ছিল 2014 সাল। আলামিন তখন ছিল এসএসসি পরীক্ষার্থী। প্রতিদিন ভোরবেলা তার দুটো প্রাইভেট থাকতো, মানে ফজরের পরপরই একটা প্রাইভেট, তারপরে আর একটা প্রাইভেট। তখন যেহেতু পরীক্ষার্থী ছিল, পড়ার প্রেশারটাও বেশি ছিল। একদিন সন্ধ্যার পর তার বাসা থেকে হঠাৎ করে বলে যে আলামিনের খালা অসুস্থ, কিছু খাবার দাবার নিয়ে খালাকে দেখতে যেতে হবে। খালার বাড়ি ছিল আলামিনের গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে এবং বাইসাইকেল চালিয়ে সেখানে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগতো। আলামিন শুরুতে যেতে রাজি না হলেও পরবর্তীতে যেতে রাজি হয় এবং আলামিনের মা বাবা তার খালার জন্য বেশ কিছু ফলমূল, খাবার, এই জিনিসগুলো আলামিনকে দিয়ে দেয়। আলামিন সাইকেল চালিয়ে তার খালা বাড়ির দিকে যেতে থাকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তার খালা বাড়ি যেতে পথে বেশ কয়েকটা ভয়ানক প্লেস পড়ে, যেমন বিশাল একটি বিল, একটি শ্মশান, বট গাছ, তাল গাছ, কবরস্থান, এরকম বেশ কিছু জায়গা পড়ে। আলামিন স্বাভাবিকভাবেই সাইকেল চালিয়ে এই সমস্ত জায়গা পার হয়ে সে তার খালাবাড়িতে চলে যায়। কোথাও কোনো সমস্যা হয়নি। খালাবাড়িতে যাবার পর খালাবাড়ির লোকেরা তাকে খুব রিকোয়েস্ট করে রাত থেকে যেতে, কিন্তু আলামিন বলে যেহেতু তার পরীক্ষা নিকটে এবং পরদিন ভোরবেলা তার প্রাইভেট রয়েছে, এই জন্য সে কিছুতেই থাকতে পারবে না। যেহেতু তার লেখাপড়ার এক্সকিউজ সে দিয়েছিল, এই কারণে তার খালাবাড়ির লোকরাও
তাকে কোনো বাধা দেয়নি। আলামিন যেহেতু চলেই যাবে, তখন খালাবাড়ির লোকেরা তখন তার জন্য, মানে তার পরিবারের লোকদের জন্য রান্না করা খাবার, মাছ, মাংস এবং স্পেশালি একটি মাঝারি আকৃতির মুরগির বাচ্চা, তাজা মুরগির বাচ্চা দিয়ে দেয়, যাতে করে বাড়িতে নিয়ে এটা জবাই করে খেতে পারে। তো আলামিন এই জিনিসগুলো ব্যাগে করে নিয়ে রওনা দেয়। ওই মুরগির বাচ্চাটা ব্যাগের মধ্যে এমনভাবে রেখেছে যাতে করে কোনোভাবেই এটি চাকার সাথে টাচ না করে, এবং এই ব্যাগগুলো আলামিন সাইকেলের পেছনে না রেখেছিল সামনের হ্যান্ডেলের সাথে। আর মুরগির বাচ্চাটা খুব সতর্কভাবে রেখেছিল, কোনোভাবেই যেন চাকার সাথে টাচ না করে এবং আঘাত না খায়। আলামিন সাইকেল নিয়ে খালাবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে। শুরুতেই বলেছি দূরত্ব কিন্তু 15 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা সময় লাগেছে। আলামিন সাইকেল নিয়ে যাওয়া শুরু করে। যেতে যেতে একটি মাঠের কাছে সে চলে আসে। মাঠের কাছে যখন সে চলে আসে, তখন এখানে এসে রাস্তা 2 দিকে চলে গেছে। তখন আলামিন চিন্তা করে যে এই 2 দিকের রাস্তা একটি শর্টকাট রাস্তা আর একটা দীর্ঘ রাস্তা, যেই দীর্ঘ রাস্তা দিয়ে সে সন্ধ্যার পরে বাইসাইকেল চালিয়ে এসেছে। আলামিন চিন্তা করে এত দূর সাইকেল চালিয়ে এসেছে, আমি শর্টকাট রাস্তাতেই যাওয়া ভালো। ওইখানে শর্টকাট রাস্তাতে যাওয়ার সময় একটা বাজার পড়ে, নাম হলো সত্র বাজার। সত্র বাজার থেকে বাজার হয়ে আলামিন যেতে থাকে। যেতে যেতে সে একটি আরেকটা গ্রামের কাছে সে চলে আসে। এই গ্রামটা ছিল হিন্দু পাড়া, মানে সেখানে প্রায় সবাই হিন্দু পরিবার বসবাস করে। আর এই দিক দিয়ে যেহেতু যাচ্ছে, সে চিন্তা করছে যে এদিক দিয়ে যাওয়ার পথে কিন্তু আরেকটা শ্মশান পড়ে, কবরস্থানও আছে। এখন আলামিন যেটা ভাবছে সেটা হচ্ছে যে যেহেতু অন্য রাস্তা দিয়ে যেতে গেলেও একই সমস্যা ফেস করব, আর এদিক দিয়ে যেহেতু মানুষদের বাসাবাড়ি আছে, পরিচিত বাসাবাড়িও পাওয়া যাবে, কোনো সমস্যা আপদ বিপদ হলে তাদের হেল্প নেওয়া যাবে, এই জন্য আলামিন এই শর্টকাট রাস্তাটা বেছে নেয়। আলামিন ওই হিন্দু পাড়ার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে যেতে 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 হঠাৎ একটা জায়গায় একটা লম্বা তাল গাছ দেখতে পায়। আলামিন এইটা খেয়াল করে যে তাল গাছের পাশ দিয়ে একজন মহিলা, চুল খোলা এবং তার ওড়নাটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সে সোজা রাস্তার পাশ দিয়ে হেঁটে বিলের মধ্যে নেমে গেল। আলামিন এটা দেখে প্রথমে খুব ভয় পায় যে কি ব্যাপার, সে কি ঠিক দেখলো না ভুল দেখলো। তখন আলামিন চিন্তা করেছে সে ভুলও দেখতে পারে। এই কথা চিন্তা করে আলামিন আবার সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে যখন সাইকেল একটি ব্রিজের কাছে উঠবে ভাব, তখন হঠাৎ করে ব্যাগের মধ্যে থাকা মুরগির বাচ্চাটি প্রচন্ড শব্দে আর্তনাদ করে ওঠে। আলামিন চিন্তা করে কি ব্যাপার, হঠাৎ করে মুরগির বাচ্চা এভাবে শব্দ করলো কেন। আলামিন সাইকেল থামায়, সাইকেল থামিয়ে মুরগির বাচ্চা যেই ব্যাগে রেখেছিল সেই ব্যাগটি খোলে, কিন্তু খুলেই আলামিন হতভম্ব হয়ে যায়। মনে হচ্ছে ওই মুরগির বাচ্চার কেউ ঘাড় ভেঙে এমন ভাবে ভেঙেছে যে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আলামিন চিন্তা করে কোনোভাবে হয়তো বা সাইকেলের সামনের চাকার মধ্যে ব্যাগটা চলে গেলেও যেতে পারে, যার ফলে মুরগির বাচ্চাটির মাথা হয়তো বা সাইকেলের মধ্যে ঢুকে গেছে, চাকার মধ্যে ঢুকে গেছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আলামিন এই প্রশ্নের কোনো উত্তর পায় না যে সে যেভাবে ব্যাগটি রেখেছিল কোনোভাবেই মুরগির বাচ্চা সাইকেলের চাকার মধ্যে যাওয়ার কথা নয়, কিন্তু এটা কিভাবে ঘটলো। আলামিন চিন্তা করে হয়তোবা যাই হোক কোনো ভুলের কারণে চলেও যেতে পারে, যেহেতু গ্রামের মেঠো পথ, রাস্তার
এবড়ো থেবড়ো রাস্তা, রাস্তায় ঝাঁকি লেগে ব্যাগ এলোমেলো হয়ে সাইকেলের চাকার মধ্যে ঢুকে যেতে। আলামিন ব্যাগের মধ্য থেকে মুরগির বাচ্চাটি বের করে ওই ব্রিজের নিচে ফেলে দেয় এবং আবার সে সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে একটি বটগাছ আলামিন দেখতে পায়। এই বটগাছ কেন্দ্রিক অনেক গল্প সে শুনেছে। বটগাছের নিচে আলামিন একজন মানুষকে দেখতে পায়। দেখে সে একজন পাগল, এবং এই পাগলকে সে আগে কখনো দেখেনি। বড় বড় চুল, খালি গা, পরনে ছোট্ট একটি পোশাক। আলামিনকে দেখে বলে, এই আলামিন দাঁড়া। আলামিন খুব অবাক হয়, কি ব্যাপার, তার নাম ধরে তাকে দাঁড়াতে বলছে। আলামিন দাঁড়ায়। আলামিন দাঁড়ানোর পরে ওই পাগলটি বলছে যে তুই যেদিক দিয়ে যাচ্ছিস ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই। পাগল আরেকটি রাস্তা দেখিয়ে দেয়। যে রাস্তাটি দেখিয়ে দেয় ওই রাস্তাটি একটি বাজারের দিকে গিয়েছে। বাজারটির নাম হচ্ছে বাতাসি বাজার। আলামিন চিন্তা করে যে এই রাস্তার, এই রাতের বেলা এই পাগল তাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে, সে পাগলের কথা কেন শুনবে, এই চিন্তা করে সে পাগলের কথা শোনে না। কথা না শুনে সে যেই পথ দিয়ে যাচ্ছিল সেদিকে যাওয়া শুরু করে। আলামিন সাইকেল নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে আলামিনের যে সমস্যা আলামিন ফেস করে সেটা হচ্ছে সাইকেলের চেন পড়ে যাওয়া শুরু করে। ঘন ঘন সাইকেলের চেন পড়ে যাচ্ছে এবং সে বারবার সাইকেলের চেন উঠাচ্ছে। খুবই বিরক্তিকর একটি বিষয়। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে কি ব্যাপার, কি হলো, এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, কোনো সমস্যা হলো না। এই পাগল বলল যে একটা পথে যেতে, ওদিকে না গিয়ে আমার পছন্দ মতো পথ দিয়ে আগাচ্ছি, তা হঠাৎ করে সাইকেলের চেন পড়ছে। আলামিন মনে করে হয়তোবা সাইকেলের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সাইকেলের চেন পড়তেও পারে। সে বারবার চেন উঠাচ্ছে আর সাইকেল চালাচ্ছে, কিন্তু সে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে এইভাবে তো আর কতক্ষণ সে এইভাবে সাইকেল নিয়ে মানে চালাতে পারবে, কারণ এতবার চেন পড়লে আসলে সাইকেল চালানো সম্ভব নয়। আর তখনও তার গন্তব্য থেকে দূরত্ব ছিল 3 থেকে 4 কিলোমিটার। সে চিন্তা করছে 3 থেকে 4 কিলোমিটার তো সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাওয়া কঠিন। তারপরও সে চেষ্টা করছে আর কি যতদূর সম্ভব চালিয়ে যাওয়ার জন্য। আলামিন সাইকেল এভাবে চালাতে চালাতে একটি কবরস্থানের কাছে চলে আসে। যখনই কবরস্থানের কাছে চলে আসে, আলামিন বিকট একটি গন্ধ পায়, মনে হচ্ছে পচা লাশের গন্ধ। আলামিন একটা বিষয়ে চিন্তা করে যে লাশের গন্ধটা কোথা থেকে আসছে। চিন্তা করে হয়তোবা কোনো ভাঙা কবর থেকে এটা আসতেই পারে, যেহেতু পাশেই কবরস্থান। কিন্তু আলামিন খেয়াল করে না, এই গন্ধটি কবরস্থান থেকে আসছে না, এটি আসছে সামনের দিক থেকে, মানে রাস্তা থেকে। তার মানে রাস্তায় কোনো কিছু, এমন কিছু পড়ে আছে যেটা থেকে তীব্র গন্ধ বের হচ্ছে। আলামিন ভাবে হয়তোবা রাস্তায় কোনো মরা কোনো প্রাণী পড়ে থাকতে পারে, যেটা পচে গেছে, যেটা থেকে দুর্গন্ধ আসতে পারে। তা আলামিন এটা ভেবে আবার সে সাইকেল চালানো শুরু করে। কবরস্থান পার হয়ে আরেকটি ব্রিজ রয়েছে। আলামিন স্বাভাবিকভাবে ব্রিজে ওঠার জন্য সাইকেলটা স্পিডটা বাড়িয়ে দেয়। যেহেতু ব্রিজটা উঁচু দিকে, সাইকেলটা নর্মাল স্পিডে মানে চালালে সাইকেল ব্রিজে উঠবে না, এই জন্য স্পিডটা বাড়িয়ে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আলামিন খেয়াল করে যে এখন সাইকেলের চেন পড়ছে না, সাইকেল সে চালাতে পারছে। কিন্তু সেই সাথে আরেকটা বিষয় আলামিন খেয়াল করে যে সে যেই গতিতে সাইকেল চালাচ্ছে, সাইকেলের গতি সেটা নেই, গতি অনেক কম। এবং হঠাৎ করে আলামিনের কপালে এবং নাকে পাখির ডানার আঘাত লাগে। শত শত পাখি তার মুখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে, সবই কালো রঙের পাখি, কারণ চাঁদের আলোতে সেটা দেখা যাচ্ছিল। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে রাতের বেলা এত পাখি কোথা থেকে আসলো। সাধারণত রাতের বেলা বাদুড় বা নিশাচর প্রাণী ছাড়া তো অন্য কোনো পাখি দেখা যায় না, কিন্তু এত পাখি কোথা থেকে আসছে। এবং মনে হচ্ছে পাখিগুলো তাকে ব্রিজে উঠতে দেবে না, যে কোনোভাবেই এই ব্রিজে ওঠা তারা থামাবে।
কিন্তু আলামিন নাছোড়বান্দা, সে এই সব প্রতিকূলতা পার হয়ে ব্রিজে ওঠে। কিন্তু ব্রিজে ওঠার পর সে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। সে দেখে একটি মহিলা, তার হাতে সাদা কোনো কিছু একটা, মনে হচ্ছে যে অনেকদিন পানির নিচে থাকার ফলে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী যাদের শরীরে কোনো লোম নাই, তারা যেমন পানির নিচে কয়েকদিন থাকার পরে সাদা ফ্যাকাশে হয়ে যায়, ওরকম ছোট্ট ফ্যাকাশে কিছু একটা। চাঁদের আলোতে আলামিন স্পষ্টভাবে দেখতে পায় যে ওটি একটি বাচ্চার ডেড বডি, এবং ওই মহিলা ওই বাচ্চার ডেড বডি থেকে খুবলে খুবলে কিছু একটা খাচ্ছে। আলামিন ওই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে নাই। তখন সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়, এবং সেন্সলেস হয়ে পড়ার আগে সে প্রচন্ড জোরে একটা চিৎকার করে। ওদিকে আলামিনের যে মামা, ওনার আবার বাতাসি বাজারে ওনার ব্যবসা বাণিজ্য ছিল, দোকান ছিল। উনি ওই দিন কোনো কারণে দোকান বন্ধ করতে দেরি হয়ে যায়। তো উনি এই দোকান বন্ধ করে যখন বাড়িতে ফিরছিলেন, তখন উনি বাড়ি থেকে বেশ দূরে ছিলেন। তখন আলামিন যে প্রচন্ড জোরে চিৎকার করেছিল, আলামিনের মামার কানে সে শব্দটি গিয়েছিল। তখন উনি কি হলো এই চিন্তা করে আবার পেছনে আসে। পেছনে এসে আলামিনকে অজ্ঞান অবস্থায় পায়। তো আলামিনের সাইকেলের সাথে থাকা ব্যাগ এবং আলামিনকে সাথে নিয়ে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করেন। কারণ ওনার কাছে ফোন ছিল, ফোনে অন্য লোকদেরকে খবর দেন, তারাও চলে আসে। সবাই মিলে আলামিনকে ধরাধরি করে তার নানার বাড়িতে নিয়ে যায়। পাশে তার নানা বাড়ি ছিল, সেখানে নিয়ে যায়। যে রাত্রে এই ঘটনাটি ঘটে, এটি ছিল বুধবার। পরের দিন বৃহস্পতিবার দিন সকালে ইসলাম ফকির নামক একজন ব্যক্তির কাছে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু ইসলাম ফকির তাকে জ্ঞান ফেরাতে পারে না। আলামিনের জ্ঞান ফেরে গিয়ে শুক্রবারে আলামিনের যখন জ্ঞান ফেরার পর আলামিন অদ্ভুত কিছু শব্দ বলতে থাকে, যেটা পাশের লোকজন শুনেছে, কিন্তু সেই শব্দের কোনো মিনিং বের করা যাচ্ছিল না। এইভাবে আলামিনের আচরণে কিছু পরিবর্তন দেখা দেয়। সে কাউকে কাছে পেলে মারার জন্য উদ্যত হয়, এবং সে জিজ্ঞেস করে, এই তুই নামাজ পড়েছিস কিনা, ভালো কাজ করেছিস কিনা, এই ধরনের কথা জিজ্ঞেস করে, এবং তাকে মারার জন্য উদ্যত হয়। সবাই তাকে ভয় পেতে থাকে। মোটামুটি ঝাড়ফুঁকের ফলে সে 7 দিন কি 10 দিনের মাথায় সে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর সে পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার মামা বলে যে সেই মুরগিটা তুই কি ফেলে দিয়েছিলিস ব্রিজ থেকে? বলে হ্যাঁ, ফেলে দিয়েছিলাম। বলে না, তোর ব্যাগের মধ্যে তো সেই মুরগি আমরা পেয়েছি। আলামিন বিশ্বাস করে না, যে না, এই ব্রিজ থেকে তো আমি মুরগিটা ফেলে দিয়েছিলাম, এবং সেটার মাথা ভেঙে রক্ত বের হয়ে গিয়েছিল। মানে মাথা বলতে ঘাড় ভেঙে, ওটার বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না, এই জন্য আমি ফেলে দিয়েছিলাম। তখন আলামিনের মামা আলামিনকে সাথে নিয়ে সে মুরগির কাছে নিয়ে যায়। এটা আমরা গ্রামের ভাষা এটাকে পলো বলি। পলোর মধ্যে এই মুরগির, আবার হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এগুলো রেখে দেওয়া হয়, রেখে ওর উপর থেকে খাবার দেওয়া হয়। পলো দিয়ে মাছও ধরে। গ্রামের অনেকে এই পলোর সাথে পরিচিত থাকবেন অবশ্যই। তো আলামিনের মামা দেখায় ওই পলোর মধ্যে যে এই যে দেখ সেই মুরগিটা, এই মুরগিটাই তোর ব্যাগের মধ্যে আমি পেয়েছিলাম। আলামিন দেখে আসলেই তো তাই, এইটাই তো সেই মুরগি, যে মুরগিটা তার খালা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল, এবং যেটা আহত অবস্থায় সে ফেলে দিয়েছিল। সম্পূর্ণ অক্ষত অবস্থায় এই মুরগিটা কিভাবে আসলো আবার? তখন আলামিনের আত্মীয় স্বজন খুব ভয় পেয়ে যায়। ওই সময়টা ছিল সন্ধ্যার সময়। সাথে সাথে ওই মুরগিটা পলো থেকে ছেড়ে দেওয়া হয়, এবং মুরগিটা দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। পাশে ঝোপঝাড় ছিল, সেখানে মিলিয়ে যায়।
এবং ওই মুরগিটা পরবর্তীতে আর কেউ কখনো দেখেনি। যাই হোক, এরপর থেকে আলামিন অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে থাকে। সেই স্বপ্নে সে দেখে তার আত্মীয় স্বজন, একদম নিকট আত্মীয় স্বজন মারা যাচ্ছে। প্রথমে দেখে তার মামিকে, তার মামির মৃত্যু সে স্বপ্নে দেখে। যে রাত্রে স্বপ্নে দেখেছে তার পরের দিনই মামির মৃত্যুর খবর তারা পায়। এরপর তার আপন নানার মৃত্যুর স্বপ্ন আলামিন দেখে এবং সত্যি তার পরের দিন তার আপন নানারও মৃত্যু হয়ে যায়। এভাবে সে মামি, কাকা, মাওই, নানা এরকম তার অসংখ্য আত্মীয় স্বজনের মৃত্যু স্বপ্নে দেখতে থাকে এবং সত্যি সত্যি স্বপ্ন দেখার পর তাদের মৃত্যু হয়। সে যে শুধু আত্মীয় স্বজনের মৃত্যু দেখেছে তা কিন্তু নয়, সে পাড়া প্রতিবেশীর অনেকেরই এই মৃত্যুর স্বপ্ন দেখেছে এবং সেটা বাস্তবায়িত হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা অনেকেই স্মরণ করতে পারবেন। এই কিছু মাস আগে মে মাসে মাওয়ায় ভয়াবহ স্পিড বোট দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনা যেদিন ঘটে তার আগের রাত্রে আলামিন স্বপ্ন দেখে তার মামাতো বোন, তার নাম হচ্ছে রজনী, এই রজনীর হাজবেন্ড সে নৌকা ডুবে মারা গেছে। পরের দিন সে সকালে রজনীর কাছে ফোন করে যে তোমরা সবাই ঠিকঠাক আছো, ভাই ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। বলে যে সে তো ঢাকা আছে, ঢাকা থেকে আজকে ফেরার কথা, মানে বাড়িতে আসবে। ঘণ্টাখানেকের মধ্যে একটি দুঃসংবাদ সবাই পায়। মাওয়ায় ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন মানুষ মারা যায়, তার মধ্যে তার মামাতো বোন রজনীর হাজবেন্ডও ছিল। প্রিয় লিসেনার্স, আমরা জানি না যে আপনারা এই ঘটনাগুলো বিশ্বাস করবেন কি করবেন না। বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার। ২০১৪ সালের পর থেকে আলামিনের সাথে এই যে অদ্ভুত ঘটনা ঘটল এবং এখনো মৃত্যু কেন্দ্রিক যে ঘটনা ঘটে চলছে, এটা কিন্তু চলমান রয়েছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে কিনা আমরা জানি না। তো এই বিষয়টা আমার কাছে এতটাই অদ্ভুত লেগেছে যে আমি একটি উপন্যাসে এরকম একটি গল্প শুনেছিলাম যে কোনো একটি মেয়ে, সে যার মৃত্যু হবে স্বপ্নে দেখে দেখে সেই লোকটার পিছনে একটি জন্তুর মতো কিছু একটি দাঁড়িয়ে আছে এবং এর কয়েকদিনের মাথায় সেই মানুষটির মৃত্যু ঘটে। এটি উপন্যাসের একটি গল্প ছিল, একটি উপন্যাস ছিল, কিন্তু বাস্তবেই যে এমন কোনো মানুষের দেখা পাবো এটা আমি আসলে ভাবি নাই। খুব তাড়াতাড়ি আলামিনকে আপনাদের সামনে ইনশাল্লাহ আমি নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, তার মামার নাম হচ্ছে মামুন এবং ওই লোকটা ছিল প্রচন্ড রকমের উৎসুক এবং চঞ্চল প্রকৃতির। তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই সবসময় চেয়েছিল যে অদৃশ্য কিছু যে শক্তি আছে সেটা নিজের বশে রাখতে, কারণ তিনি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় অশরীরী কিছু উপস্থিত অনুভব করতে পারত। তিনি ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে জানতে পারে যারা এমন অনুভূতির অধিকারী তারা স্পেশাল হয়ে থাকে আর তারা চাইলে মেডিটেশন করে অন্য মাত্রায় তাদের ক্ষমতাকে নিয়ে যেতে পারে। অনেক দিনের রিসার্চের পর তিনি ঠিক করেন তিনি হাসিল করবেন অদৃশ্য শক্তিকে। তো তাই বিভিন্ন কবিরাজ হুজুরদের কাছে যে তিনি তার খুশি অনুযায়ী বিভিন্ন আমল ও মন্ত্র সাধনা করেছে, কিন্তু সব সময় তিনি দেখত যখনই তিনি সাধনা করতেন ঘরের ভেতরে তখনই জানালার পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। যার যদি খোলা আসমানের নিচে সাধনা করত তখন দেখতো
একটা ছায়া দূরে দাঁড়িয়ে আছে। তবে এভাবে চলতে থাকার কারণে তার এই ছায়াকে হাসিল করার তাড়না পেয়ে বসে। তাই তিনি এমন কাউকে খুঁজছিল যে তাকে সাহায্য করবে। এই ছায়া যেটা তার কাছে আসে কিন্তু দূরে দাঁড়িয়ে থাকে, তাকে বশ করে কাছে আনতে হবে। অনেক খোঁজে তিনি একজন লোকের খোঁজ পান। তিনি সুন্দরবনের আশেপাশের কোনো এক এলাকায় বসবাস করত। তো মামুন যখন সেই লোকের কাছে এসে হেল্প চায় তখন সেই লোক শুরুতেই মানা করে দেয়। এরপরও মামুন বেশ কয়েকদিন জোরাজুরি করে অনুনয় করে পরে তাকে রাজি করে। তো সেই কবিরাজ মামুন সাহেবকে বলে, ভালো করে বোঝায়, যদি নিয়ম ভঙ্গ করে তবে মামুনের বড় ধরনের ক্ষতি হতে পারে। কিন্তু মামুন তাড়নার কারণে এতটাই ব্যাকুল ছিল যে আসন্ন বিপদ সে অগ্রাহ্য করে সেই কবিরাজকে বলে নিয়মকানুন শিখায় দেন। তো সেই কবিরাজ তাকে বলে, এই সাধনা ওকে করতে হলে জঙ্গলে এক টানা 11 দিন থাকতে হবে। তো মামুন রাজি হয়ে যায়। তো সেই কবিরাজ মামুনকে 1 বস্তা লবণ এবং 11 দিনের জন্য কিছু শুকনা খাবার আর জঙ্গলে থাকার জন্য ছোট্ট তাঁবুর ব্যবস্থা করতে বলে। তো সেগুলা নিয়ে মামুন এবং সেই কবিরাজ তার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা জঙ্গলে যায়। সেখানে একটা জায়গায় মামুনকে বসায় এবং খাবার ও জিনিসপত্র, তাঁবু এগুলোর উপর কিছু মন্ত্র পড়ে ফু দেয় সেই কবিরাজ। এরপর উচ্চ শব্দে একটা মন্ত্র পড়তে পড়তে সে 1 বস্তা লবণ থেকে লবণ নিয়ে একটা বিশাল বড় গোলাকার সীমানা তৈরি করে, যার ভেতরে মামুন বসা ছিল। সে সীমানার কাছাকাছি আরেকটা গোলাকার বৃত্ত তৈরি করে। সীমানা তৈরি করে সেই কবিরাজ বলে, এই যে বন্ধনী 2টা আমি করে দিলাম, এর মধ্যে এখন যেই বন্ধনীর মধ্যে তুমি আছো ওই বন্ধনীতে তুমি দিনের বেলায় থাকবা। তো যা যা করার এই বন্ধনীর মধ্যেই তুমি করবা, এই সার্কেলের বাইরে যাবা না। অন্ধকার হওয়ার সময় পরিষ্কার হয়ে 2য় বন্ধনীর মধ্যে ঢুকে যাবা এবং সেই বন্ধনীতে বসে সাধনা চালাতে থাকবা যতক্ষণ না তোমার ঘুম আসে। তুমি বাইরে বের হবা না, যত কিছুই হোক না কেন। বাঘ এই বনে আসে না, তবুও যদি আসে এই বন্ধনীর মধ্যে ঢুকবে না। যতই মায়া দেখাক তোমাকে, তুমি ভুলেও এই বন্ধনীর বাইরে রাতে বের হবা না। তো মামুন এরপর সব নিয়ম কানুন বুঝে নিয়ে সাধনা শুরু করার প্রস্তুতি করে এবং সেই কবিরাজ সেখান থেকে চলে যায়। প্রচন্ড উৎসাহ ছিল মামুনের মধ্যে, কিন্তু ধীরে ধীরে সেই উৎসাহ ভয়ে রূপান্তরিত হতে থাকে, কারণ বিশাল বনে একা একজন শহুরে মানুষ ভয় পাবেই। সেই ভয় নিয়ে মামুন প্রথম রাত পার করে। পোকামাকড়, পাখি, প্রাণীর ডাক শুনে এবং অনেক আতঙ্ক নিয়ে সাধনা করতে করতে ঘুমিয়ে যায়। 2য় দিন সাধনা করার সময় রাতের যে কোনো একটা সময় একটা মানুষের আত্মচিৎকার ভেসে আসে পুরো বন জুড়ে, সাথে বাঘের হুঙ্কার, যা ওর পাশ থেকে আসছিল, যার কারণে তীব্র ভয় পেয়ে সাধনা থামিয়ে দিয়ে জড়সড় হয়ে মামুন ভয়ে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে দেয়। ওর মনে হতে লাগে বাঘ ওর কাছে এসে গন্ধ শুকছে। তাই আর না পেরে উঠে মামুন দৌড় দিতে শুরু করে আন্দাজে। মামুন শুনতে পাচ্ছিল সেই কবিরাজ বলছে দূর থেকে, মামুন আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। আর সাথে গগন পৈশাচিক একটা শব্দ আসছিল। মামুন না বুঝে শব্দের দিকে দৌড়াতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় সেই কবিরাজ দাঁড়ানো অবস্থায় তার পিছনে বিশাল আকারে কালো একটা জীব দাঁড়িয়ে আছে। আর সেই জীব পেছন থেকে তার হাত দিয়ে কবিরাজের গলাটা খুবলে নিয়ে যায় আর টেনে হিচড়ে আলাদা করে মামুনের সামনেই 2 গাছের ডালে ঝুলিয়ে দিয়ে 1 গাছের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়ায় মামুনের সামনে। চোখের পলকে সেই জীব মামুনের গলা চেপে ধরে ওর চোখের সামনে চিৎকার করতে থাকে। আর কিছু মনে ছিল না তারপর মামুনের। ঘুম ভাঙে সেই কবিরাজের ডাক শুনে। কবিরাজ দেখতে এসেছে, কি অবস্থা, কেমন আছো মামুন? কিন্তু এসে দেখে সেই বন্ধনীর মধ্যে মামুন ছিল না। সেই কবিরাজ অনেকক্ষণ খুঁজে একটা ছোট্ট নদীর ধারে ওকে খুঁজে পায়। তো মামুনের রাতের বেলা সবকিছু খুলে বলে কবিরাজকে, এবং শুনে সেই কবিরাজ মামুনকে জলদি পালিয়ে যেতে বলে এবং একটা মুক্তার মালা মামুনকে দিয়ে বলে সে যেন কোনোদিন সাধনা না করে, কারণ সে সাধনার নিয়ম ভেঙেছে। তো তারপর মামুন চলে আসে সেখান থেকে ঢাকায়, কিন্তু কর্মের ফল কারোর পিছু ছাড়ে না। কয়েকদিন পর সন্ধ্যার সময় মামুন বাড়ি ফিরছিল রিকশায় করে। সে তাদের বাসার কাছাকাছি একটা জায়গায় সেই জীবকে দেখতে পায়, যাকে সে দেখেছিল কয়েকদিন আগে বনের ভেতর। সে ভয় পেল, সাহস হারায় নাই। বাসায় এসে চিন্তা করে পিছন পিছন যেহেতু এসেছে তাহলে আমি ওকে ডাকি, যদি বন্ধুত্ব হয়। এটা ভেবে সে তখনই পুনরায় সেই সাধনার মন্ত্র পড়তে থাকে। মামুন কানে শুনতে পাচ্ছিল স্পষ্ট অট্টহাসি ভেসে আসে তার চারপাশ থেকে। যেভাবে ঝড়ো বাতাসের সাথে বৃষ্টির ঝাপটা আসে, সেভাবে হঠাৎ করে বাতাসে মামুনের ঘরের সবকিছু এলোমেলো হয়ে যায়। মন্ত্র পড়া অবস্থায় সেই জীব মামুনকে ঘাড় ধরে উপরে তুলে ধরে। সেই জীবটি দেখতে ছিল কালো পশমযুক্ত মাথাটা গাছের গুড়ির মতো। সেই জীব মামুনের জিভ কামড় দিয়ে ছিঁড়ে ফেলে এবং চিবিয়ে খেতে থাকে মামুনকে ফেলে দিয়ে। মামুনের মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়ছিল
হচ্চকিত মামুন সে অবস্থায় ঘর থেকে বের হয়ে মার ঘরে যেতেই বেহুশ হয়ে পড়ে যায়। ওর যখন হুঁশ আসে তখন হাসপাতালে এসে মামুনকে জিজ্ঞেস করলে সেই মুহূর্তের ঘটনা তার মাকে বলে, কিন্তু সাধনার কথাটা সে বলে না। তার মা বাবা বিশ্বাসী ছিল এইসব ব্যাপারে, তারা তাদের পরিচিত হুজুরের কাছে মামুনের সমস্যা নিয়ে যায়। সেই হুজুর তাবিজ দেয় এবং পানি পড়া দিয়ে দেয়, সাথে করে 4টা পেরেক দেয় যাতে মামুনের ঘরের 4 দেয়ালে গেঁথে দেওয়া যায়। বাড়ি বন্ধ করার কোনো কাজ হয় না, এটা একদম ফাউল, যেটা জাহিদ ভাই বলেছেন। পেরেক গেঁথে দেওয়া হয়, মামুন বাসায় ফেরে। 2 দিন তেমন সমস্যা হয় না। মামুনের পরিবার, মা বাবা এবং তার বড় বোন ছিল এবং সে ছিল বিবাহিত। এই রাতটা ছিল পুরো পরিবারের জন্য ভয়াবহ অভিশাপের মতো। সেদিন রাতে মামুনের মায়ের ঘুম ভেঙে যায় পিলে চমকানো একটা শব্দ শুনে, যার কারণে তার শরীর সাময়িকভাবে অসাড় হয়ে গিয়েছিল। তিনি তখন দেখতে পায় মামুনের বড় বোন রক্তাক্ত অবস্থায় তার ঘরের দরজা দিয়ে ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে আসছে, আর হাতে ছিল একটা সদ্য জন্মানো শিশু। তিনি দেখেন তার মেয়ের ঠোঁটের আশেপাশে রক্তে মাখানো। তার মেয়ে এসে তার সামনে উঠে দাঁড়ায়। তিনি কিন্তু অসাড় হয়েছিল, তখন নড়তে পারছিল না। তিনি দেখেন তার মেয়ে সেই সদ্য জন্মানো শিশুটিকে 2 হাত দিয়ে উঁচু করে ধরে মুচকি হাসতে হাসতে বাচ্চাটার পেটে হা করে কামড় দিয়ে খুবলে নিয়ে সে অংশটা চিবিয়ে খাওয়া শুরু করে দেয়। বাচ্চাটার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে মামুনের মায়ের চেহারার উপরে পড়ে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল সেই শিশুটা, কিন্তু তার মেয়ে বিভৎসভাবে খুবলে খুবলে নিঃশব্দভাবে সেই শরীরটাকে ছিন্ন ভিন্ন করে ফেলছিল। সেই আত খাওয়া শিশুটির শরীর ফেলে দিয়ে ওর মায়ের গলা চেপে ধরে তার মেয়েরূপী সে শয়তান। এরপর তার আর কিছু মনে ছিল না। সেই রাতেই মামুনের বাবা ঘুম ভেঙে যায় মামুনের ডাকে। তিনি দেখতে পায় মামুন তাকে ডাকছে। তিনি তার স্ত্রীকে পাশ কাটিয়ে বিছানার নিচে নামার সময় দেখেন তার স্ত্রী কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে। তিনি তো জানতেন না আসলে কি হয়েছিল তার সাথে একটু আগে। তিনি বিছানা থেকে নামার সাথে সাথেই বিছানার নিচ থেকে কেউ তার পা ধরে টান দেয়, যার কারণে তিনি সরাসরি নিচে পড়ে যায় এবং তার নাক ভেঙে যায়। তিনি সেই সময় কিন্তু কিছুই বুঝতে পারছিলেন না তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা কোথায় নিয়ে আসা হয়েছে। ব্যথায় কাতর অবস্থায় তিনি মামুনের মাকে ডাকছিলেন। তখন তিনি মামুনের মায়ের ডাক শুনতে পায়, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তিনি চোখ খুলে দেখতে পায় অচেনা একটা ঘর, লাল ডিম লাইট জ্বলছে। তার সামনে গরুর কাটা অংশগুলো যেভাবে কসাইখানায় ঝুলে থাকে সেভাবেই অনেকগুলো মাংস ঝুলে আছে। তিনি বুঝতে পারেন এটা কসাইখানা, আর ঝোলানো মাংসগুলোর পেছনে ধস্তাধস্তির শব্দ আসছে। তিনি নাকের ব্যথা নিয়ে অনেক সাহস করে ডান দিক দিয়ে উকি দিয়ে দেখতে পায় তার স্ত্রীকে কালো একটা পশুর মতো দেখতে বিশাল একজন মানুষের মতো হাত পা বেঁধে ফেলেছে। সেখানে জবাই হয়। তিনি দৌড় দিয়ে তার কাছে যেতে চাইলেও তিনি নড়াচড়া করতে পারছিলেন না। তিনি দেখে সেই কালো মানুষের মতো পশুটি তার স্ত্রী গলা কেটে হত্যা করে ফেলেছে তার সামনেই। তার স্ত্রী যন্ত্রণায় কাতরাতে কাতরে মারা যায়। সে পশু 2 হাত দিয়ে টেনে হিচড়ে বিভৎসভাবে তার স্ত্রীকে ছিঁড়ে 2 ভাগ করে ফেলে। এরপর তার দিকে রাগ নিয়ে ছুটে এসে একটা লাথি মারে তার খুরের মতো শক্ত দিয়ে তার চেহারায়। আর কিছু মনে ছিল না মামুনের বাবার। সেদিন রাতেই মামুনের বোনের ঘুম ভেঙে যায় এবং পেটের উপর ছোট্ট একটা হাতের পরশে। তিনি ঘুম থেকে উঠে দেখে, কিন্তু বারবার ছোট বাচ্চাদের হাতের স্পর্শ পাচ্ছিল। তিনি হয়তো কাপড়ের নিচে কিছু ঢুকে গেছে, এটা মনে করে কাপড় সরাতে যাবে, সেই সময় তিনি তার ঘরে এবার ছোট্ট হাতের স্পর্শ পাচ্ছিল। আর একটা শব্দ হলো টুক করে, যে শব্দটা আমরা মুখের ভেতর জিভ উল্টিয়ে করতে পারি সেরকম। আমি একটু শব্দটা করে আপনাদের শোনাতে চাই। এরকম তিনি ঘুরে তাকানোর পর দেখতে পেলেন পচে যাওয়া একটা ভ্রূণ শিশু তার পেছনে দাঁড়িয়ে আছে, যার পা প্রায় 2 ফিটের মতো। এমনটা দেখে তিনি লাফ দিয়ে মশারি জড়িয়ে পড়ে যান। তখন তিনি দেখতে পান তার স্বামী ঘরে ঢুকে সেই পচে যাওয়া ভ্রূণ শিশুটাকে ধরে তার সামনে বসে খিলখিল করে হাসতে শুরু করে। মামুনের বোন দেখতে পায় তার স্বামী খুঁটিয়ে খুঁটিয়ে সেই শিশুটির শরীর থেকে চামড়া টেনে তুলছে হাত দিয়ে। হঠাৎ তার স্বামী সেই বাচ্চাটিকে দেয়ালে ছুঁড়ে মেরে ফ্লোরে হাঁটু ভর দিয়ে বসে তার মাথা দিয়ে নিজেই দ্রুত বেগে ফ্লোরের একটার পর একটা বাড়ি মেরে যেতে লাগলো নিজেকে নিজেই। কিছুই করতে পারছিল না মামুনের বোন, কারণ তিনি অসাড় হয়ে গেছেন। একসময় একটা গ্লাস ভাঙার শব্দ হয়। তখন তিনি দেখেন তার স্বামীর মাথা ফেটে কয়েক টুকরা আর এদিক ওদিক ছড়িয়ে আছে। কিছু দূরে তার ব্রেইন এবং রক্তগুলো ছড়িয়ে আছে। আর তখনই কোথা থেকে একটা জানোয়ারের মতো দেখতে মানুষ হুড়মুড় করে তার স্বামীর উপর এসে পড়ে এবং বড় বড় জিভ করে ছড়িয়ে থাকা রক্তগুলো খেতে থাকে। এগুলো দেখার পর মামুনের বোনের কিছুই মনে ছিল না। এরপরে তাদের সবার সকালে ঘুম ভেঙে যায় স্বাভাবিকভাবেই, আর তাদের সবার কাছেই মনে হতে লাগলো রাতে যা যা দেখেছে তা ছিল স্বপ্নের মতো। দ্বিধার মধ্যে ছিল তারা, কিন্তু একজন আরেকজনকে বলেননি
রাতে তাদের সাথে ঘটনাগুলো কি ঘটেছে। স্বপ্ন মনে করে এগিয়ে যায় তারা। সকালে নাস্তার জন্য বারবার ডাকার পরেও মামুনের সাড়া না পেয়ে ওর ঘরে ওর মা যে দেখতে পায় জানালার সাথে মামুন ঝুলে আছে জ্ঞান হারানো অবস্থায়। শরীরে কোনো কাপড় ছিল না, হাত পা সব জানালার গ্রিলে বাঁধা ছিল তাজা নারিকেলের পাতা দিয়ে। মামুনের মায়ের ভয়ার্ত চিৎকার, তার বোন এবং বাবা সেখানে এসে মামুনকে উদ্ধার করে পানি ছিটিয়ে হুঁশ আনে। মামুনকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, কিন্তু মামুন কথা বলতে পারছিল না। এমন অবস্থায় সেদিন দুপুরেই কাকরাইল এলাকার এক হুজুরের কাছে মামুনকে নিয়ে যায় সবাই। সেখানে সেই হুজুরকে তাদের সাথে রাতে ঘটা ঘটনা খুলে বলেন। মামুনকে নারিকেল পাতা দিয়ে জানালায় বেঁধে রাখার কথা বলেন। তিনি মামুনকে দেখেন, এরপর হুজুর বলেন মামুনের জিভ ভারী করে দিয়েছে, তাই সে জিভ নাড়াতে পারছে না, কথা বলতে পারছে না। তখন সেই হুজুর একটা মিষ্টি এবং কিছু জমজমের পানি মামুনকে খাইয়ে দিয়ে ঝাড়ফুঁক করে। প্রায় 1 ঘন্টা পর মামুন কথা বলার মতো অবস্থায় আসে। তার কাছে সেই হুজুর সরাসরি মামুনকে বলে, সত্য বলো, কি এমন করেছো যার জন্য তুমি আর তোমার পরিবার এখন বিপদগ্রস্ত? তখন মামুন বলে দেয় জঙ্গলের সাধনার কথা। এরপর হুজুর জানতে চান কি হয়েছিল রাতের বেলা। মামুন বলে রাতের 3টার সময় ওর ঘুম ভেঙে যায়। সেই কবিরাজের ডাক শুনে সে উঠে দেখতে পায় সেই বনের মধ্যে চলে এসেছে, যেই বনে সে সাধনা করত। মামুন বাঁচা আমাকে, এটা সে শুনতে পাচ্ছিল দূর থেকে ভেসে আসছে। কোনো উপায় না পেয়ে মামুন দৌড় দিতে থাকে যেদিক দিয়ে শব্দ আসছিল সেদিকটায়। হঠাৎ সে দেখতে পায় সেই জীবকে, যাকে সে বারবার দেখছিল, বিশাল আকারে কালো পশমযুক্ত মানুষের মতো, কিন্তু মাথাটা গাছের গুড়ির মতো। মামুন দেখতে পায় সেই কবিরাজকে 2টি গাছের সাথে 2 হাতে কিছু দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে। পুরো শরীর খুবলে নিয়েছে, টপ করে রক্ত ঝরছে। সেই কবিরাজ বলে, তোর জন্য আমার এই হাল। তোর জন্য। এটা বলার সাথে সাথে বিকট একটা পৈশাচিক গোংরানির শব্দ আর একটা বড় গাছের ডাল সেই কবিরাজের শরীর ভেদ হয়ে বের হয়ে আসে। এই প্রথমবার মামুন দেখতে পায় সেই জীব ঠিক কবিরাজের ঘাড়ের পেছনে। কাঁদতে থাকা কবিরাজের মাথাটা ছিঁড়ে হাতে নিয়ে সেই জীব মামুনকে ধরে ফেলে। এতটুকুই ওর মনে ছিল। এইসব শুনে সেই হুজুর ভৎসনা করে মামুনকে, যে তার জন্যই আজ এই জানহানির বিপদ পড়েছে তার পরিবার। হঠাৎ মামুন মৃগী রোগীর মতো কাঁপতে শুরু করে, দেয়ালে ভয়ানকভাবে মাথা ঠুকতে শুরু করে। সেই হুজুর যখন পানি পড়া ছেটায় ওর উপর, তখন মামুন ঘুরে দাঁড়ায়। হিংস্র ভাব ভারী গলায় বলতে শুরু করে, আর একটা ফোঁটা পানি যদি ফেলিস, তোর ছেলে ওই ঘরে ঘুমোচ্ছে, ওর গলাটা এখন টান দিয়ে ছেড়ে ফেলবো, তোর আগে জিভটা ছিড়বো, তুই কিছুই করতে পারবে না বলে চাপা গলায় হাসতে থাকে মামুন। হুজুর তেমন বিচলিত হয় না। তিনি তার মতো করে ঝাড়ফুঁক করে মামুনকে হুঁশ ফিরিয়ে আনে। হুজুর বলে দেয় তিনি 2 দিন পর আসবেন তাদের বাসায়, সেখানে এসে যা করার তা করবেন মামুনকে ঠিক করার জন্য। এদিকে মামুনের উপর সেই জীবের প্রভাব প্রবলভাবে বেড়ে যাচ্ছিল, যা ছিল অস্বাভাবিক। সে যাকে দেখত তাকে নিয়ে অজস্র কথা সে এক নাগারে বলে যেত। তার মা বাবা বোনের ব্যাপারে এমন সব কথা সে সেদিন বলে যেতে লাগলো যা তারা নিজেরাই কাউকে বলেনি কোনোদিন। জানালায় লাফ দিয়ে উঠে যে আঁকড়ে ধরে ঝুঁকে থাকতো বাদুরের মতো, কাছে গেলেই থুতু মারত। এমন অবস্থায় 2 দিন পর সে হুজুর আসে, এসে দেখতে পায় সেইভাবে জানালায় ঝুলে আছে মামুন। হুজুরকে দেখে সে নেমে যায়, গায়ে কাটা ধরার মতো করে গড়িয়ে গড়িয়ে তার দিকে এসে বসে পড়ে। এক নাগারে অনেক কথা সে বলতে থাকে সবার ব্যাপারে। হুজুর আমল করে ঝাড়ফুঁক শুরু করে। মামুন রীতিমতো সেজদার মতো অবস্থায় যে সমানে নিজের মাথা ফ্লোরে মারতে শুরু করে। রক্তাক্ত হয়ে যাওয়ার শেষ পর্যন্ত হুজুর আমল থামিয়ে দেয়। আমল থামানোর পর সে অট্ট হাসি দিতে দিতে সাধো বুরুন্ডি সাধো বলতে থাকে, যার অর্থ তখন কেউ বুঝতে পারেনি। হুজুর চলে যাওয়ার পর অনেকের কাছে মামুনকে নেওয়া হয়, কিন্তু কিছুদিন ভালো থাকার পর তার সমস্যাটা আবার ফিরে আসে। ধীরে ধীরে মামুনের বাড়িতে সেই জীবের অন্যান্য অনুসারীরা এসে উৎপাত শুরু করে এবং দুর্বিষহ করে তোলে তাদের জীবন। এই কথাগুলো গাড়ি থেকে নেমে হেঁটে যেতে যেতে জাহিদ ভাই সেই পরিচিত লোকটা বলছিল, কিন্তু মনোমানসিকতা ভালো না থাকায় তখন জাহিদ ভাই তেমন গুরুত্ব দেয়নি সমস্যাটাকে বা সমস্যা যে সৃষ্টি করছে তাকে। মামুনের বাসায় ঢোকার পর থেকে ভেজা পশুর শরীর থেকে যেমন গন্ধ আসে তেমন গন্ধ পাচ্ছিল জাহিদ ভাই। মন খারাপ থাকার কারণে জাহিদ ভাই সেন্স করার ক্ষমতাও বেড়ে গিয়েছিল। একরকমের শক্তি পুঞ্জীভূত হয়েছিল জাহিদ ভাইয়ের ভেতর। ড্রয়িং রুমে মামুনের মা আর বোন আরো কিছু কথা শেয়ার করে জাহিদ ভাইয়ের সাথে। তো তাদের কথা শুনছিল জাহিদ ভাই এবং মাথা ঝুঁকে ফ্লোরের দিকে তাকিয়ে শুনছিল। সে অবস্থায় জাহিদ ভাই দেখতে পায় আরো 3 তলা উপরের ছাদ থেকে বেয়ে বয়ে মামুনের ঘরের জানালা দিয়ে 10 ফুটের মতো কালো চিকন একটা জীব প্রবেশ করলো। ঘুমিয়ে থাকা মামুন যাকে বিছানার সাথে বেঁধে রাখা হয় তাকে বিছানার সাথে টেনে নামিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। সাধো কে এলো রে, ও মা, এ দেখি উজিরদের সাথী
তুই তো পিচ্ছি মানুষ, এখানে বড়দের সাথে তোকে মানায় না, যা তোর উজিরকে আসতে বল। এরপর আজব আজব সব নামে সে জাহিদ ভাইকে ডাকতে থাকে। এভাবে 10 মিনিট পার হয়ে যাওয়ার পর মামুনের মায়ের কথা শুনতে শুনতে পার হয়ে যায় জাহিদ ভাইয়ের মামুনের মায়ের কথা শুনতে শুনতে। এতটাই আশ্চর্য ছিল জাহিদ ভাই রুবি মারা যাওয়ার কারণে, যার দরুন কারোর কথাই জাহিদ ভাইয়ের মনে ছিল না। তখন হঠাৎ মামুন বলে ওঠে, বেচারা মেয়েটার কথা ভুলতেই পারছে না জাহিদ ভাই, তো কলিজা কেটে নিচ্ছে তাই না? তো আমি হলে তো আগে বুকটা ফাড়তাম, তারপর কলিজা বের করে আনতাম, বলে সে হাসতে লাগে। তো জাহিদ ভাই অবাক হয়নি, কারণ অনেক জিন চেহারা পড়তে পারে। তো জাহিদ ভাই কোনো রকমের ভ্রুক্ষেপ না করে সে এবার জাহিদ ভাইকে বলে, কিরে সিলিং এর ফ্যান ও কি তুই ভয় পাস না? এটা শোনার পর জাহিদ ভাই উঠে দাঁড়ায়। তো মামুনের ঘরে চলে আসে জাহিদ ভাই এবং গেটটা লাগিয়ে দেয়। এই উপরে দেখ ফ্যান ঝুলছে, রুবিও ঝুলে আছে। জাহিদ ভাইয়ের মনের কথাগুলো ওই জিপটা বলছে, ভেঙে পড়বে এখনই। এটা বলে সে জাহিদ ভাইকে ভয় লাগাতে লাগে এবং হাসতে লাগে। মন মানসিকতা ভালো না থাকার কারণে জাহিদ ভাইয়ের ব্যবহার পর্যন্ত পাল্টে গিয়েছিল। জাহিদ ভাই তার সামনে যে বসে বলে, একদম চুপ কর, যদি চুপ না হস তাহলে আমার এমন রূপ দেখবি তুই আমি নিজেও কোনোদিন দেখিনি। সে জাহিদ ভাই কুস্কানি দিয়ে বলে, কোন রূপ দেখবো তোর? সেই রূপ যে রূপ তুই রুবিকে দেখাইছিলি। আমি সময় পেলে ওর কবরে যে ওর কলিজাটা খেয়ে আসবো, টেনশন করিস না। এটা শোনার পর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে জাহিদ ভাই এবং মামুনের হাত ধরে বিশেষ নিয়মে সূরা পড়ে তার আয়াত চিৎকার দিতে দিতে মামুনের কানে পড়তে লাগে। আয়াতের ক্ষমতা এতটাই যার কারণে কাফের জিনের শরীরে তাপ লাগতে শুরু করে এবং সে পুড়তে শুরু করে। রাগের মাথায় জাহিদ ভাইয়ের করা কাজের কারণে সেই জীব যে মামুনকে ভর করেছে তার হাতের কিছু অংশ, মামুন ভাইয়ের ডান হাতের কবজির কিছু অংশ পুড়ে যায়। এতে সে শান্ত হয়ে বসে পড়ে, কিন্তু রাগে গজরাতে থাকে। তো অপদস্থ করে সেই সময়ের জন্য মামুন থেকে দূরে সরিয়ে দেয় এবং মামুনকে সুস্থ করে হাতে ব্যান্ডেজ করে ডাক্তার দেখাতে বলে জাহিদ ভাই, এবং সে ওখান থেকে বের হয়ে আসার সময় মামুনের মাকে বলে, আমির সাহেবের সাথে কথা বলে পরে জানাবো সবকিছু, কর্মের ফল ফলবেই। জাহিদ ভাই যে কাজ করেছিল এই কাজগুলো করা নিষেধ, এবং যেহেতু আমির সাহেব সমস্যা জানেন, দেখভাল করবেন, তো কাজটা করা জাহিদ ভাইয়ের জন্য ভুল ছিল। তো জাহিদ ভাই বাসায় ফিরে আসছিল, রিক্সায় থাকার সময় রিক্সার সামনে থাকা গ্লাসে জাহিদ ভাইয়ের চেহারার দিকে বারবার নজর যাচ্ছিল। তো দেখতে পাচ্ছিল তার প্রতিবিম্ব হাসছে, অথচ জাহিদ ভাই হাসছিল না। পাত্তা না দিয়ে রিক্সা থেকে নেমে জাহিদ ভাই হাঁটা ধরে তার বাসার দিকে আর কি। তো জাহিদ ভাইয়ের বাসাটা অনেকটা গ্রামের দিকে। তো রাত 8টা-9টার পর অনেকটা নির্জন থাকে। তখন 11টা বাজে রাতের। জাহিদ ভাই প্রথমে দেখে একজন মহিলা সামনে থেকে দৌড় দিয়ে এসে জাহিদ ভাইকে ক্রস করে পেছনে চলে যায়। জাহিদ তখনও কিছুই ভাবে নাই। কিছু দূর যাওয়ার পর দেখে দূরে একটা মেয়ে দৌড় দিচ্ছে, তার পেছনের বেশ কয়েকজন লোক ছুটে যাচ্ছে। এটা দেখে না জাহিদ ভাইয়ের বুক ধক করে ওঠে। জাহিদ অন্য কিছু ভাবছিল, তাই নিজে এবার দৌড়াতে থাকে এবং সেদিকে আর সাথে সাথে আমির সাহেবকে স্মরণ করে। জাহিদ ভাই অনেকগুলো কুকুরের আক্রমণাত্মক ঘেঘেও শুনতে পায় সময়। সাথে সাথে সে কানে ভেসে আসলো হুবহু রুবির কণ্ঠের মতো, ভাইয়া আমাকে কুকুরগুলো কামড়াচ্ছে, আমাকে একটু বাঁচান। এই কথা অনবরত আসছিল খোলা মাঠের দিক থেকে। যাতে বুঝতেও পারে যে অনেকগুলো কুকুর সেখানে একটা ইট হাতে নিয়ে সেই মাঠের অনেকগুলো কুকুর সেখানে, এবং তো জাহিদ ভাই সেখানে একটা ইট হাতে নিয়ে সেদিকে যায়। জাহিদ ভাইকে দেখে কুকুরগুলো সাথে সাথে সরে যায়। আরো কাছে যেয়ে দেখতে পায় রুবি মরে পড়ে আছে, লাশটা খুবলে খেয়ে ফেলছে অনেকটা, কুকুরগুলো খেয়ে ফেলেছে। আসলে এটা ছিল মায়া। জাহিদ ভাই তখন দুর্বল ছিল সব দিক দিয়ে, এই জন্য তাকে কাবু করতে পেরেছিল সহজেই সেই জীব। তো জাহিদ ভাই পেছন থেকে খচখচ শব্দ হতে লাগে। পেছনে ঘুরে এসে তাকিয়ে দেখে অনেক লম্বা কালো পশমযুক্ত মানুষের মতো দেখতে একটা জানোয়ার, যার মাথা গাছের কাণ্ডের মতো, যার মধ্যে কালো একটা জায়গায় দুইটা চোখ জলজল করছে। জাহিদ ভাই তখন ভয় পেয়ে যায়, আর তখনই সেই জীবটা জাহিদ ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার কারণে মাথায় প্রচন্ড ব্যথা পায় জাহিদ ভাই। সেই অবস্থায় আবছা দেখছিল সেই জীবটা তার পা তার মাথার উপর রেখে তাকে বলছে, আমার কাছে নত হ, আমি বন দেবতা। এরপর একটানা কাফেরি অনেকগুলো কথা সে বলতে থাকে, আর জাহিদ ভাই মাথার যন্ত্রণা ভীষণভাবে বেড়ে যেতে থাকে। মনে হচ্ছিল জাহিদ ভাইয়ের খুলি ফেটে এখনই ব্রেনটা বের হয়ে যাবে। তখন সেখানে কোথা থেকে যেন গরিব গাড়ির একটা হেডলাইটের মতো আলো এসে পড়ে। জাহিদ ভাই শুনতে পায় আমির সাহেবের কণ্ঠ থেকে। তিনি সেই জীবকে উদ্দেশ্য করে বলছিলেন, জীব
এবং ঘোড়া সমান গতিতে ছুটে চলে। এজন্য জিভ আর ঘোড়ার লাগাম ধরে রাখতে হয়। যদি লাগাম ছুটে যায় তবে উভয়ের সওয়ারকারীকে পড়ে যেতে হয়, বিতাড়িত হয়, হও নেলে পস্তাতে হবে। এরপর কি হয় তা জাহিদ ভাইয়ের আর খেয়াল ছিল না, কিন্তু এতটুকুই খেয়াল ছিল জাহিদ ভাইয়ের আমির সাহেব টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল কোথাও। ঘুম ভাঙে শেষ রাতের দিকে। জাহিদ ভাইয়ের বাসার বারান্দাতে শুয়ে আছে। তখন একটু দূরেই বসে আছে আমির সাহেব। আজানও হচ্ছিল ফজরের। জাহিদ ভাইয়ের মাথাটা প্রচন্ড ভার ছিল। আমির সাহেব জাহিদ ভাইয়ের কাছে এসে রিংটা ফ্লোরে রেখে দেয়। তিনি চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় শুধু এতটুকুই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নুস্তাঈনু বিস-সুবরি ওয়াস-সালাহা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কি বলেছেন জানো? তিনি বলেছেন, হে ইমানদার, সবর এবং সালাতের দ্বারা সাহায্য গ্রহণ করো, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। এটা বলে তিনি চলে যান। রিংটা হাতে নেয় তিনি। জাহিদ ভাই নিজেকে টেনে এনে কোনো রকম গোসল করে নামাজ পড়ে ঘুমিয়ে যায় সেদিন। সন্ধ্যায় আমির সাহেবকে সে ডাকে মামুনের সমস্যার কথা আর যা যা হয়েছে তাদের সাথে বলার জন্য। আমি ছোট করে একটু বলি, রুবির ঘটনার পর কিন্তু জাহিদ ভাইয়ের সাথে ওই আমির সাহেবের খুব সম্পর্কটা তো ভালো ছিল না। তো জাহিদ ভাই ওনাকে আশ্বস্ত করে জাহিদ ভাই এখন ঠিক আছে। তখন তিনি বলেন মামুনের উপর মঙের উপর প্রভাব পড়েছে, কিছু পাওয়ার তাড়নার কারণে সেই মংকে ডেকেছে। এই মং থাকে আসামের মায়াং এলাকায়, আশেপাশে কোথাও। তারপর আমির সাহেব জাহিদ ভাইকে কিছু নিয়ম শিখে দেয়, বলে যে 2 দিন রোজা রেখে তার পরের দিন তিনি সহ যাবেন মামুনদের বাসায়, কিছু কাজ করে দেবেন, ধীরে ধীরে মঙের প্রভাব সরতে থাকবে। এটা একবারে বা একদিনে হবে এটা জাহিদ ভাই থেকে বলে দেন। তো নিয়ম পালন করে জাহিদ ভাই 4র্থ দিন যায় মামুনদের বাসায়। তো বাসায় ঢুকে জাহিদ ভাই মামুনের ঘরে চলে যায়, নিয়ম অনুযায়ী 5টা মোম জ্বালিয়ে দেয়, মামুনকে বলে মংকে ডাকো। তো মামুনের চারপাশে হাঁটা চলা, জাহিদ ভাই হাঁটছিল ততক্ষণে আমির সাহেব এবং তার কয়েকজন সাথী এসে পড়েছে সেখানে। তিনি বাইরে দাঁড়িয়ে রইল আর কি। গরম একটা ঝড়ো বাতাস এসে লাগে জাহিদ ভাইয়ের গায়ে। জাহিদ দেখলো জানালা ভেদ করে মং মামুনের পিছনে বসে মামুনের মধ্যে মিলিয়ে যায়। জাহিদ ভাই সূরা পড়ছিল মনের মধ্যে প্রচন্ড আক্রোশ নিয়ে, কোনো দোয়া না, আমি আবারও বলি, সূরা পড়ছিল, আক্রোশ ছিল। আর সুযোগ পেলে জাহিদ ভাই মংকে মেরে ফেলবে, প্রচন্ড ক্ষোভ ছিল। আর জাহিদ ভাইয়ের মধ্যে যার কারণে ভুলও ছিল সূরা পড়ার সময়। তো জাহিদ ভাই শুনলো আমির সাহেবের সাথে এক সাথীকে জাহিদ ভাইয়ের সাথে বলতে যে দেখুন আপনার এই ছেলেটা আজ একটা অঘটন ঘটাতে পারে। আমির সাহেব জাহিদ ভাইকে বলেন সবুর জাহিদ, সবুর। আমির সাহেব মংকে বললেন, নিজে এসেছো ভালো কথা, সাঙ্গপাঙ্গ কেন এনেছো? এই সময় জাহিদ ভাই প্রচুর ব্যাঙের ডাক শুনতে পাচ্ছিল। তখন মং বলে, চারদিকে কত তাজা তাজা কলিজা ঘুরে বেড়াচ্ছে, অনেকদিন ধরে ইনসানের কলিজা চাবাই না। এই শুন বলে সে জাহিদ ভাইয়ের মুখ ঘুরিয়ে বলে, জানিস শেষবার কবে খেয়েছি তাজা কলিজা? গতকাল রাতে তোর আদরের রুবির, কিন্তু সমস্যা হলো বাসি কলিজা। বলে সে জাহিদ ভাইয়ের দিকে থুতু মারে। এগুলো কিন্তু সব ডাইভার্ট করার জন্য, আমি আপনাদের সবাইকে বলছি, এগুলি কিন্তু শুধুমাত্র ডাইভার্ট করার জন্য। তো জাহিদ ভাই সূরা পড়া বন্ধ করে আবারও মামুনের ঘাট ধরে সূরা পড়তে যাবে। তখন আমির সাহেব বলতে লাগলেন, থামো জাহিদ, কি ব্যাপার, কাবু রাখো নিজেকে। আজ এতদিন যাবৎ কাজ করো, জানো তো সব, মনোযোগ হারাচ্ছ কেন? ছাড়ো ওকে, শান্ত হয়ে বসো। জাহিদ ভাই আমির সাহেবের আরেক সাথী বলল, ওকে আজ পাঠিয়ে দিন, ও আজ এখানে কিছু একটা ঘটাবেই। আর জাহিদ ভাই কি যেন হলো, তখন তার ঘাড় ঘুরিয়ে ওনাদের দিকে এমন হয়ে জাহিদ ভাই তাকিয়েছিল যেন তারাই জাহিদ ভাইয়ের শত্রু, আমির সাহেবের সাথীরা। ঠিক তখন মং মামুনকে ছেড়ে দিয়ে সোজা জাহিদ ভাইয়ের গলা চেপে ধরে। এক মুহূর্তের জন্য জাহিদ দেখতে পায় জাহিদ ভাইয়ের অতীতের এমন সব মুহূর্তগুলো যার জন্য সিলিং ফ্যানের ভয় জাহিদ ভাইয়ের মধ্যে এখনো আছে। ততক্ষণে মং জাহিদ ভাইকে ছেড়ে দেয় আমির সাহেব জমজমের পানি ছিটালে। জাহিদ ভাই শুনতে পাচ্ছিল, শুন, যখন ফাঁসিতে ঝুলবি তখন বুক জ্বলবে, চোখে কাটা ফুটবে, ঢোক গিলতে পারবি না, চোখ বেরিয়ে যেতে চাইবে, তারপর সব কিছু শান্ত হয়ে যাবে। কিরে, ফ্যানে কে ঝুলেছিল সেদিন? এটা বলার সময় আমির সাহেব একটা আঘাত করেন মংকে। আর জাহিদ ভাইয়ের কাছে এসে জাহিদ ভাইকে বসে উনি বলেন, তুমি চলে যাও জাহিদ, আমরা দেখবো সবকিছু এখানে। আমির সাহেবরা তাদের কাজ করছিল, কিন্তু ততক্ষণে জাহিদ ভাইয়ের মেন্টাল কন্ডিশন খারাপ হয়ে গেছিল। জাহিদ ভাই দেখলো মং পালিয়ে গেছে। আর যখন আমির সাহেব ছোট্ট একটা খাঁচায় মংয়ের কয়েকজন অনুসারীকে বন্দি করলেন, তিনি দেখেন মামুনদের বলে দাও মাসখানেক সময় লাগবে সমস্যার সমাধান করতে। তারা সেখান থেকে বিদায় নেয় এবং জাহিদ ভাইকে বলে দেয় মামুনদের বাসার পাশে মাঠে যেয়ে ওনাদের সাথে দেখা করতে। জাহিদ ভাই বের হয়ে যায়, মাঠে যায় এবং
যেখানে দাঁড়িয়েছিল, এবং শীতের সময় ছিল, আরেকটা আর রাস্তায় তখন শুকনো ময়লায় আগুন জ্বালিয়ে রেখেছিল কে জানো। তো জাহিদ ভাই, আমির সাহেব জাহিদ ভাইকে একটা সুরা পরে পানি ছিটাতেই সেই খাঁচার উপরে এবং সেই খাঁচার মুখ খুলে দিতে, কিন্তু তা না করে জাহিদ ভাই সেই খাঁচাটা তার হাতে নিয়ে নেয়। এটা দেখে আমির সাহেবের এক সাথী জাহিদ ভাইকে বলে যে আপনার ছেলেকে থামান। আমির সাহেবকে বলে নিয়ে আপনার ছেলেকে থামান। তো জাহিদ ভাই ঠিক করেছিল আগুনের মধ্যে সেই খাঁচা ফেলে দিবে। তো তারা তাকে না করতে থাকে, কিন্তু তাদের কথা জাহিদ ভাই না শুনে খাঁচাটা নিয়ে কিছু দূরে সে আগুনে ফেলে দেয়। জাহিদ ভাই সেই খাঁচা থেকে প্রচুর ব্যাঙের ডাক শুনতে পাচ্ছিল, যা ছিল অন্য রকমের। আমির সাহেব বারবার বলছিল জাহিদ ভাইকে যেন সেই খাঁচাটাকে তুলে ফেলে, কিন্তু তাদের কথা না শুনে জাহিদ ভাই সেখান থেকে চলে যায়। সেই জানোয়ারগুলো মরে গিয়েছিল সেদিন, যার জন্য আমির সাহেব জাহিদ ভাইয়ের সাথে প্রায় 1 মাসের মতো কথা বলেনি। এরপর প্রায় 2.5 মাসের মতো সময় লেগেছিল মামুনের পুরোপুরি ঠিক হতে, কেননা মং অনেকটা শক্তিশালী ছিল। আর আমির সাহেব ঝুঁকিমুক্তভাবে কাজ করতে চান, কারণ এই কাজগুলো শয়তানরা সুযোগ পেলে অন্য কারোর ক্ষতি করে দিতে পারে। তো জাহিদ ভাই লিখেছেন, জানি না কেমন লাগবে এই ঘটনা, কিন্তু এটাই বাস্তব। জাহিদ ভাই সাফাই দেওয়ার মতো লোক না, তখন মানসিকতা ভালো না থাকায় মংয়ের দুর্বলতা যেন তাকে সুযোগ নিয়েছে এবং তাকে দুর্বল করতে পেরেছিল, আর সে সফল হয়েছিল। এখন যখন জাহিদ ভাই কথাগুলো ভাবে, তখন মনে হয় এক নাগারে এতগুলো ভুল কাজ তিনি করেছিলেন। কতজনের ঘটনা শেয়ার করেছে অভিজ্ঞতায়, মানুষের লোভ, হিংসা, অহংকার নিয়ে ভুল থেকে নতুন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যদি এগুলো আবার পুনরায় না করে, তাহলে জাহিদ ভাইয়ের শিক্ষাটা পরিপূর্ণ হবে, এটা জাহিদ ভাই মনে করেন। পরিশেষে জাহিদ ভাইয়ের একটা প্রশ্ন সবার কাছে, যদি একটা কাঁটা আপনার শরীরে ফুটে যায়, তবে কি সেই কাঁটার ব্যথা আপনি ঠিক হয়ে যাবে, নাকি সেই কাঁটাটাকে বের করে ফেলতে হবে ব্যথা কমানোর জন্য? ধন্যবাদ জাহিদ ভাই আপনার ঘটনার জন্য। আসলে সেদিন আমি চাইলে ঘটনাটা সবার সাথে শেয়ার করতে পারতাম। আমি চেয়েছি ঘটনাটা এখন শেয়ার করি, সবার সাথে শেয়ার করি, যাতে সবাই রুবির সাথে এই ঘটনাটা মিলাতে পারে। আমি আবারও বলছি, রুবির ঘটনার সাথে জাহিদ ভাই মামুনের সাথে মং অ্যাটাক করেছিল মামুনকে, সেই মং তাকে ডাইভার্ট করার জন্য বহু কিছু দেখিয়েছে। যে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরিফিন আহমেদ যশোর থেকে। আরিফিন তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি যখন এইচএসসি পড়েন সেই সময়কার ঘটনা, 2016 সালের। তা আমি চলে যাচ্ছি আরিফিনের ঘটনায়। আরিফিনের খালাতো ভাই তাকে সবসময় বলতো যে তার চাচার বাড়িতে ভূত আছে। এই ঘটনা শুনে আরিফিন এটাকে খুব একটা গ্রাহ্য করতো না। সে এসএসসির পর থেকে শুনতেছে তার খালাতো ভাইয়ের কাছে যে তার চাচার বাড়িতে ভূত আছে, বিভিন্ন রকমের ঘটনা সে বলতো, এরকম ব্যাপার স্যাপার। আরিফিন বিভিন্ন সময় শুনতো, ইন্টারেস্টও ফিল করতো। তো সে যখন এইচএসসি পরীক্ষা দেয়, তারপর তার মোটামুটি একটা সময় হয় হাতে। তো এর মাঝে আছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন, এগুলো নিয়েও কাজ করছে। তো এই সময় তার সাথে একদিন তার খালাতো ভাইয়ের কথা হয়। তো খালাতো ভাইকে সে বলে যে আমার তো ইচ্ছা ছিল যে এবার তোদের ওখানে বেড়াইতে যাওয়ার, এবং তার তো চাচার বাড়ি না ভূত আছে ওইটাও দেখার। তো তখন তার খালাতো ভাই তাকে বলে যে ইয়েস, তুই আয়, এসে বেড়ায় ঘুরে যায়, আমি আর তুই মিলে যার বাসায় যাবো। তো আরিফিনের যতটুকু না ইচ্ছা ছিল খালাতো ভাইয়ের এই বলাতে আর সে চাপাচাপি করাতে তার ইচ্ছাটা বেড়ে যায়। তো বাড়িতে তার মাকে বলে যে আমি কদিন ঘুরে আসি খেলার বাড়ি। তো তার মা তারপর বলে আচ্ছা যা, তুই তো অনেক আগে গেছিস, একা যেতে পারবি? বলে যে হ্যাঁ। আরিফিন ওখান থেকে রওনা দেয়। তার খালা বাড়ি হচ্ছে গ্রাম সাইডে। তো সে ওইরকম টাইম মতো ওইভাবে করে বাসে করে চলে যায়, গিয়ে খালার বাড়ির ওখানে নেমে সুন্দর রাস্তাঘাট, গ্রামের অসাধারণ, একেবারে সুন্দর একটা ইট বিছানো পথ, এবং সেই রাস্তা দিয়ে ভ্যান গাড়িতে করে পৌঁছায় যায় খালা বাড়ি। খালা বাড়িটাও তার কাছে বেশ লাগে, বেশ পুরনো বাড়ি, খুব সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা। ওখানে উঠে তার খালাও তাকে দেখে খুব অবাক, খুব আদর করে, কি অবস্থা, এতদিন পরে আসছে সেই। তো বেশ ভালোই কাটে দু একদিন কাটার পর সে 1 সপ্তাহ সময় নিয়ে গেছে আরিফিন, 1 সপ্তাহ পর ব্যাক করবে। তো খালাতো ভাই বলতেছে যে তার মাকে যে সে চাচার বাড়ি যাবে, চাপাচাপি। তার মা কেন জানি রাজি না, বলে যে না। সে আবার বলে আরিফিনরে নিয়ে যাবো, তার মা একদমই রাজি না। আর দুইজন একই বয়সী, একই সাথে পড়তো, একই লেভেলে পড়াশোনা করতো আর কি। তার খালাতো ভাইও এইচএসসি দিছে। তো সে তার মাকে বলতেছে যে এরকম ফাঁকা সময় আমি একটু ঘোরাঘুরি করবো না, কি হয়েছে চাচার বাড়ি গেলে? আরিফিনের খালা তাকে বকা দিচ্ছে, বলছি না ওখানে যাওয়া যাবে না, তিনি অন্য আরেকজন আত্মীয়র কথা বলতে তার বাড়িতে ঘুরে আসো। তো আরিফিনের কাজিন রাজি না, সে যাবে না, সে আরিফিনকে ওখানে যাবে। তো আরিফিন আর কথা বলতেছে না যে তার খালা আবার তার উপর রাগ করবে, সে চুপ করে আছে, সে এটা নিয়ে কোনো ইনসিস্ট করতেছে না।
তো এক পর্যায়ে তার মানে খালাতো ভাই বাসার থেকে মানে বের হয়ে এসে তাকে সামনে নিয়ে গেছে, টেনে নিয়ে গল্প করতে বলে যে আমরা যাবো, চল আজকেই যাবো, কোনো কথা নেই, আম্মা রাজি এনেতে কি হয়েছে। তো আরিফিন বলে যে আন্টি রাগ করবে না, বলে কে আরে রাগ টাগ পাততে। তো বলে দুপুরের পরে আসতে করে আরিফিনকে নিয়ে সে বের হয়ে যায়। তো আরিফিন তার কাজিনকে এই বিষয়ে আর কিছু বলে না, সে চুপচাপ মানে হাঁটা দেয়। সে তার আন্টিকেও আর জিজ্ঞেস করে না, কারণ সে চিন্তা করছে যে তাকে যদি তার আন্টি জিজ্ঞেস করে যে কি ব্যাপার, সে বলবে যে রনি আমাকে বলছে আপনার কাছে জিজ্ঞেস করে মানে আসছে, এর জন্য আমি ওর সাথে গেছি, আমি তো জানি না, আমি তো এখানকার বুঝিও না। আরিফিনের মনে শখ আছে যে সে দেখতে চায় আর কি যে আসলে চাচার বাসাটা কেমন, অ্যাটলিস্ট ওই রাতটা তারা থাকবে ওইখানে। তো আরিফিনের কাজিন রনি তাকে নিয়ে রওনা দিল। রওনা দিয়ে বাসার থেকে বের হয়ে সে তো আরিফিন জিজ্ঞেস করতেছে যে আন্টিরে কিভাবে জানাবি, বলো ওখানে যেয়ে ফোন করব। তো এই বলে দুজনে যায়। তো যে সামনে ওখানে একটা মোড় আছে, ওখান থেকে ভ্যান নেয়, ভ্যানে করে উঠে তারা যেতে থাকে। তো দেখে যে ওই জায়গাটা আরো বেশি মানে মোটামুটি মানে একেবারে গ্রামের ভেতরে, ফসলের মাঠ টাট একেবারে চারপাশে ছেয়ে আসছে, খুব সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে খেজুর গাছ অনেক। এর মধ্যে দিয়ে যেতে যেতে এক সময় ওই ইসে যে থামে আর কি একটা জায়গায়। তো দেখতেছে আরিফিন এখানে যে এই সামনে গিয়ে নিচে নেমে গেছে, ওই জায়গাতে একদম রাস্তা চলে গেছে পায়ে তলা পথ, সেদিক দিয়ে দূরে দেখা যাচ্ছে একটু উঁচু একটা দোতলা বাড়ি, মানে ইসের একেবারে পাকা দোতলা বাড়ি। বাড়িটার চারপাশে গাছ টাছ ঘিরে রাখছে একদম, বাড়ি বেশ পুরনো বোঝা যাচ্ছে। তো তারা ওই ভ্যানালের বিদায় দিয়ে ওদিক থেকে হেঁটে হেঁটে ওই পায়ে চলা পথ দিয়ে চলে গেল ওই বাড়িতে, বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকলো। ঢুকে দেখা গেল যে সেই আরিফিনের কাজিন রনির ভালো ওইখানেই, সে মানে তার ওই চাচাতো ভাইদের নাম ধরে ডাকাডাকি শুরু করলো। তো দেখা গেল যে তার চাচাতো ভাই একজন আছে মিজান নামে, সে বেরিয়েছে, বেরোয় তো তাকে দেখে খুব খুশি। রনি কি অবস্থা, তুই তো আসিস না এখানে, তোর তো আসতে দেয় না। তো রনি হাসতেছে, মানে ইঙ্গিত দিতেছে যাতে আরিফিন না শুনে, বলছে যে আমার খালাতো ভাই আরিফিনের সাথে পরিচয় করা যায়। তো আরিফিনও পরিচয় হয়। তো এই মিজান মানুষটা খুব হাসি খুশি টাইপের, সে বেশ মাইডিয়ার টাইপের লোক, এবং সে আরিফিনদের থেকে একটু সিনিয়র বয়সে, বাট সে খুব মানে তাদেরকে একদম খুব ওয়েলকাম করে নেয় আর কি। তো সেই মিজান তাদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়, তার মাকে ডাকে এবং বলে দেখো রনি আসছে। তো দেখা গেছে রনির কাকি খুব খুশি, সে মানে তাদের সবাইকে খুব সুন্দরভাবে বরণ করলো। আরিফিনকে দেখে বললো যে কি পড়ো কি করো, যাই হোক একটা ভালো অবস্থা। আরিফিন প্রথম আসছে এখানে, তো আরিফিন একটু ইতস্তত বোধ করতেছে। তো যাই হোক তাদেরকে বসলো, খাওয়া দাওয়া করাইলো, এবং তখন জিজ্ঞেস করলো সেই রনির চাচি জিজ্ঞেস করলো যে তুমি তোমার আম্মুকে বলছো যে তুমি এখানে আসছো, তোমার আম্মু কিন্তু তোমাকে আসতে দিতে চায় না। তখন চুপ করে আসছে রনি। তো তার মা বলে না এটা ঠিক না, তুমি তোমার আম্মুকে জানো, আমি কল দিব। না না আমি কল দিতেছি, দাঁড়ান। তো যে রনি কল দেয় তার মাকে, বলে যে সে এখানে আসছে চাচার বাসায় এবং আরিফিনকে নিয়ে আসছে। আরিফিনের কিন্তু কোনো আসার ইচ্ছা ছিল না, সে জোর করে আনছে। তো রনির আম্মা বকাঝকা করে, বলে তুমি বিকালে চলে আসবে আজকে সেই। সে বলে না আজকে বিকালে আসবো না, আমি আজকে রাতে থাকবো, কালকে আসবো। যাই হোক তার মা তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কি হয়, হওয়ার পরে সে ফোন রাখে, বলে বাসায় জানাই দিছে। তো যাক খুব খুশি, রনিও খুব খুশি, আরিফিনও খুশি, নতুন জায়গায় আসছে এবং ভূতের বাড়ি। তো আরিফিন জিজ্ঞেস করে বসে মিজানকে যে আপনাদের বাসায় নাকি ভূত আছে। তো মিজান হাসে, এসে বলে কি যে আমাদের বাসায় অনেক মানে উদ্ভট জিনিস ঘটে, এই বাড়িতে কোনো ব্যাপার আছে, এটা আছে অনেক আগের থেকে। একটা সময় আমাদের এখানে জয়েন্ট ফ্যামিলি ছিল, ওই পাশে আমাদের একটা ওই দেখছো ওই পাশে, হ্যাঁ ওই পাশে একটা আলাদা ফ্ল্যাটের মতো ছিল, ওইটা থেকে তখন চলে যায় মানে আমার বড় চাচা, যাওয়ার পরে এই জায়গাটা পুরাপুরি মানে মানে ফাঁকা থাকে। তো আমরা চেষ্টা করছিলাম কিছুদিন এখানে ভাড়া টাড়া দেওয়ার, স্কুলের হেডমাস্টার সাহেব কিছুদিন ছিলেনও, কিন্তু তারপর তিনি থাকতে পারলেন না। আরিফিন জিজ্ঞেস করছে কেন ভাই কি হয়েছে এখানে? কাছে উল্টা পাল্টা অনেক কিছু দেখে, অনেক রকম সমস্যা হয়, ভয় পায়, থাকে না। এখন কি ওটা খালি? বলে এখনো খালি, যাবা চলো বলে মিজান আরিফিনকে নিয়ে যায় রনির সাথে, তিনজন মিলে। তো মানে তখন আরিফিন ভাবতেছে যে এইসব কারণেই হয়তো রনিকে আসতে দেয় না তার আম্মু। যাই হোক তারপর মিজান তাদের দুজনকে নিয়ে ওখানে যায়, যে দেখে যে মানে তাদের যে মূল বাসাটা আসছে তার পাশে একটু ফাঁকা জায়গা, তারপর একটা গ্যারেজের মতো ওখানে চাইলে গাড়ি ঢুকায় রাখতে পারে। ওখানে যে পানির পাম্প টাম্প কি লাগানো, এরপর সিঁড়ি আছে, সিঁড়ির ওই পার দিয়ে ঘুরে একটা ছোট্ট করিডোর। ওই করিডোরে যখন ঢুকছে তখনই আরিফিনের কাছে কেমন যেন গা ছমছম ছমছম করতেছে, মনে হচ্ছে যে কিছু একটা আছে। হয়তো সে চিন্তা করছে যে জানে যে এখানে ভৌতিক ব্যাপার ঘটে এই কারণে, বাট তারপর তার কাছে ভয় লাগতেছে কেমন জানি। এবং ওখানে যে মূল দরজাটা খুলে ফেললো তালা, সেই মিজান খোলার পরে দরজা খুললো, ভিতরে কেমন একটা জানি ভাব, মানে ব্যবসা টাইপের গন্ধ, কেউ তো থাকে না, অন্যরকম। আর তখন বিকেল গড়ায় গেছে, বিকেলের আলো আসতেছে এবং ঘরের মধ্যে ঢুকলো তিনজনে, ঢুকে দেখলো যে ধুলো পড়ে এসে মেঝের মধ্যে,
ওই পাশে জানলার মধ্যে মানে কাঁচ আছে কিন্তু মানে কেমন জানি, তো জানলাটা খুলে দিল মিজান, বাতাস ঢুকছে বাইরে থেকে, কিন্তু তারপরও এইখান থেকে তাকাইলে দেখা যায় যে ঘরের জানলা দিয়ে সামনে একটা এরকম মানে ফসলের মাঠের মতো, তারপর ওই পাশে গাছগাছালি উঁচু, অনেক গাছগাছালি, মানে মানে একদম ভরা অন্যরকম। তো তখন জিজ্ঞেস করতেছে এখানে, মানে দেখে মানে আরিফিনের কাছে তো ভয় লাগতেছে। আরিফিন জিজ্ঞেস করতেছে রনি যে এখানে কি হয়, কি দেখছে, কারে এখানে মাস্টারের মেয়েকে আসর করছিল এবং ওই দেখা যায় ওই যে গ্রিল ধরে ঝুলে থাকতো, তারপর দেখা যায় ছাদের উপরে কান্দে, এরকম মানে অনেক ভয়ের ব্যাপার স্যাপার। রাতের বেলা মনে হয় বাথরুমে মানুষ আছে এরকম। তো শুনে আরিফিনে কেমন গাটা দিয়ে উঠছে, আর বাসাটার ভিতরে কেমন জানি তার কাছে কেন জানি মনে হচ্ছে তাদেরকে ওয়াচ করতেছে। আরিফিনের ভাল লাগতেছিল না, বেশ খানিকক্ষণ সে একটু এদিক ওদিক করে সে বললো মিজান ভাই চলেন যাই আমরা এখান থেকে। তো মিজান বললো আচ্ছা দেখছো ভয় লাগছে, বলে কি যে হ্যাঁ ভয় তো একটু লাগতেছে। তো মিজান হাসতেছে, বললো কি যে হ্যাঁ যে আসে সেই ভয় পায়, এখানে কেউ আর থাকতে পারে না। আসলে ওই মাস্টার সাহেবরা চলে যাওয়ার পরও আমরা 2-1 এরকম দিয়েছিলাম মানুষকে থাকতে, এখানে স্টুডেন্ট মানুষ যারা এই কলেজে পড়ে থাকতে পারে নাই। তো যাই হোক তারা ওখানে লক করে দেয়, লক করে দিয়ে বের হয়ে আসে। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা যখন নাকি ওই ঘরটা লক করতেছে মিজান, তখন কেন জানি মনে হয়েছে আরিফিনের কাছে, হয়তো মিজান ব্যাপারটাতে অভ্যস্ত, কিন্তু আরিফিনের কাছে কেন জানি মনে হয়েছে যে মিজান যখন দরজাটা মানে টান দিয়ে মানে লাগাই দিবে বাইরে থেকে লাগাবে, সব মনে হয়েছে ভিতর থেকে কেউ জোরে ধাক্কা দিছে, আবার মানে ধাক্কা দিয়ে ওটাকে লাগাইছে, এরকম মনে হয়েছে। সে বলতে যে আরিফিন বলে নাই যে আসলে আপনি কিরকম ফিল করছেন নাকি এটা এমনি, তো বলতে যে আর বলে নাই। যাই হোক চলে আসলো সে ঈদের বাসায়, মিজানদের বাসায়। সেখানে এসে তারা সন্ধ্যা হয়েছে, তখন তারা গল্প গুজব করতেছে টুকিটাকি, এটা সেটা বিভিন্ন বই নিয়ে আলাপ করতেছে, গল্পের বই নিয়ে নিজেদের ভিতরে। আরিফিনের একসময় একটু বোর লাগা শুরু করছে, কারণ কিছু করার নাই তো। আর এই তার খালার বাসার এখানে মোবাইলের নেটওয়ার্কও খুব কমে যায়, একদম এক দাগের মধ্যে নেমে যায় এরকম অবস্থা তখনকার সিম ভেরিয়েন্সের। তো করার তো কিছু নাই, তো চুপচাপ বসে থাকা এই করার, সে একটা বই নিয়ে পড়ার চেষ্টা করলো আরিফিন অনেকক্ষণ। বই পড়ে 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 একসময় তার কাছে সেটাও বোরিং লাগতেছে। তো এরপর তারে ডাকলো রনিরা আসো আমরা ক্যারাম খেলি। কিছুক্ষণ ক্যারাম খেললো, ক্যারাম খেলতে খেলতে রাত হয়েছে, তারপর খাওয়া দাওয়া দিল তার চাচি, রনির চাচি। তো সেখানে বসে খাওয়া দাওয়া করে এখন গভীর রাত থাকতে দিছে। তো এই আরিফিন এবং রনিকে তারা থাকতে দিচ্ছে কর্নারের রুমে, তার পাশে মিজানের রুম। তাদের বাড়িতে অনেকগুলো রুম, অনেক অনেক জায়গা, বড় বাসা। তো কর্নারের রুমটায় থাকতে দিচ্ছে দুজনকে, ওখানে গেস্ট রুম। তো রুমের মধ্যে ঢুকলো, তো তখন আরিফিন জিজ্ঞেস করতেছে রনিকে যে মিজান কি এখানে থাকবে না? বলে যে না না না, উনি এখানে থাকবে না, মিজান ভাই ওই রুমে থাকবে। তো বলতেছে যে আমরা দুজন থাকলে ভয় পাবো না? বলে আরে তুই ভয় পাইতে আসছিস এখানে? আরিফিন বলে তুই ভয় পাইতে আসছিস না, তুই না ভয় দেখবি। আরিফিন বললেন যে হ্যাঁ আরে কোনো ব্যাপার না, মিজান ভাই কোনো অসুবিধা হলে ডাক দিলে চলে আসবে, তুমি থাক। তো দেখতেছে যে হ্যাঁ ঘরের মধ্যে 2টা খাট আছে, অবশ্য ছোট ছোট সিঙ্গেল খাট, 2টা দুই পাশে। যাই হোক তারা রাত্রেবেলা শুরু দরজা লাগায় এবং যথারীতি রাত একটু মানে গভীর হইতেই দেখা গেল যে তারা গল্প করতেছে, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল। ইলেকট্রিসিটি থাকে না, মানে একটু একটু যেগুলো পল্লী এলাকা ওইসব জায়গায় ইলেকট্রিসিটি থাকতো না ঠিক মতো। তো এই অন্ধকারের মধ্যে দুজন কত গল্প করবে। তো বলতেছে যে রনি বলতেছে যে এই ড্রয়ারের মধ্যে মোম আছে, মোম জ্বালাইলাম না, কারণ এখন তো আমরা ঘুমাই যাচ্ছি, খামাখা মোম জ্বালায় কি করবো। তো আরিফিন বলছে হ্যাঁ থাক, লাগবে না মোম টোম জ্বালানো, ঘুমায় যাই। তো দুজনে একসময় কথা থেমে গেছে। তো রনি লাস্টে বলতেছে যে ঘুমাইলে যদি একটু ভয় টয় লাগে, ওই যে কাঁথা আছে কাঁথাটা মাথার উপর দিয়ে নিস, তাহলে দেখবি আর ভয় লাগবে না। তা আরিফিন হাসতেছে মনে মনে যে এত এত কি ভয় পাই নাকি, এই চিন্তা করে সে শুয়ে আছে। অনেকক্ষণ শব্দ নাই, রনি মনে হয় ঘুমায় গেছে, সে বুঝতেছে শব্দ নাই। তো আরিফিনের কাছে ঘুম আসতেছে না, তার কাছে মনে হচ্ছে কেমন জানি। আর এই জানালাগুলোর মধ্যে পাতলা, মানে পর্দাটা অনেক পাতলা, জানলাটা হচ্ছে কাঁচগুলো হচ্ছে ফ্রস্টেড, একটু ফুল ফুল টাইপের গ্লাস দেওয়া ছিল। তখনকার সময় লোহার দিয়ে তৈরি করতো জানলাগুলা, ফুল ফুল টাইপের গ্লাস করা, এবং সেটার জন্যই আলোটা এসে মানে ঢুকতেছে, কিন্তু মানে বেশ ভালোভাবে ঢুকতেছে না। পর্দাটা পাতলা দেয়া, ওই জন্য আটকায় যাচ্ছে। কিন্তু নর্মাল যে একটা এখনকার যেমন থাই গ্লাস যেগুলো আছে, থাই অ্যালুমিনিয়ামের ফ্রেমের মধ্যে যে গ্লাসগুলো থাকে, সেগুলোতে কিন্তু আলো একটু মানে তুলনামূলক কম ঢোকে। তখনকার ওই গ্লাসগুলোতে আলো বেশি ঢুক। রুমের মধ্যে মোটামুটি ভালোই আলো আছে, মানে আকাশের রাতের আলোটা বেশ পর্দা গলে বেশ ভালোই আসতেছে রুমের ভিতরে। তো সে দেখতেছে যে রনির মাথার কাছে, রনির মাথা যেখানে বিছানার, তার থেকে একটু সামনেই হচ্ছে একটা জানালা, আর এই বাসা একটা পাশাপাশি 2টা জানালা আছে, 2টা দিয়েই মোটামুটি ভালো আলো আসতেছে। আর এই পাশে যে আরিফিনের বিছানা, আরিফিন শুয়ে তাকায় দেখতে পাচ্ছে আলো এসে যে
পর্দাগুলো হালকা হালকা যে নড়তেছে এবং সেই জন্য ওই নিচে এসে পড়ছে এরকম। আর ইলেকট্রিসিটি তো নাই, বাতি জ্বালানোই ছিল, তখন তো অফ করা, বাতি নেই, অন্ধকার, কিন্তু ওই রাতের আলোটা এসে পড়তেছে। তো ওই আলো আধারই দেখতেছে আরিফিন বসে বসে। হঠাৎ আরিফিনের মনে হলো যে জানলার মধ্যে কেউ এসে দাঁড়াইছে, মানে জানলার ওই পাশে, যেই পাশটায় মাথা দিছে রনি, তার পাশে যে জানলাটা, মনে হলো যে মানে তার সোজাসুজি যে জানলাটা, সেটা মনে হলো কেউ দাঁড়াইছে জানলার ওই পাশে এসে। আরিফিন তখন একটা জিনিস চিন্তা করলো যে এই বাসায় ওঠার সময় দেখছি প্রায় 5টা ধাপ উঠতে হয় সিঁড়ি দিয়ে, উঁচু করা, তো বাইরেও তো নিচু, এবং ওই জানলা দিয়ে সে আগে দেখছে রুমে আসার পরে জানলার নিচের অংশটা বেশ নিচু আর কি, যেখানে ঘাসের মাটি আর কি, লনের মতো, সে জায়গাটা বেশ নিচু। ওইখানে যে দাঁড়াইতো একটা মানুষকে জানলার মধ্যে আসতে হয়, সে যেভাবে মনে হচ্ছে ওই পাশে একটা শেপের মতো, তাহলে মানুষটাকে মিনিমাম 9 ফিটের মতো লম্বা হইতে হবে, 8-9 ফিট। এত উঁচা মানুষ কোত্থেকে আসবে ওই পাশে? তো একটু ভয় পাইছে আরিফিন, কারণ মানুষের মতো শেপ তো। আবার সে চিন্তা করছে এটা কি মানে নাকি, মানে মিজান ভয় দেখাইতেছে নাকি মিজান আর রনি দুই ভাই প্ল্যান করছে তাকে ভয় দেখাবে। কারণ রনির কথাবার্তা তার কাছে একটু অন্যরকম লাগছে। তো সে মনে মনে চিন্তা করলো যে আমাকে ভয় দেখাইতে চেষ্টা করলে তো লাভ নাই, আমার নিয়ে মজা নিয়েও লাভ নাই, তোমরা আমার ভয় দেখাইতে পারবা না, এইভাবে করে তো আসে না কিছু। সে এরকম চিন্তা করলো। চিন্তা করে সে আর কোনো কথা বলতেছে না, সে তাকাইতেছে জানলার দিকে। মনে হচ্ছে যে কোনো একটা মানুষের মতো কেউ একজন ওখানে দাঁড়ায় আছে, এরকম মনে হচ্ছে। আলো আটকায়, আলোর ততটুকু আটকা পড়ে গেছে, একটা শেপটা বোঝা যায়। তো সে আর কোনো কথা না বলে সে চুপচাপ শুয়ে আছে। তো একটু পরে সে শুয়ে থাকতে থাকতেই তার মনে হলো যে তার একটু জল বিয়োগ করতে হবে, এর প্রেশার লাগলো। এর মাঝে কিন্তু সে শুনতেছে যে রনি মানে ঘড়ঘড় করতেছে, মানে একটা নাক ডাকার মতো, ঘুমায় গেলে ক্লান্তিতে যেরকম হয় সেরকম করতেছে। সে চিন্তা করলো যে রনিকে আর ডাকবো না, আমি দেখি উঠে সে বিছনা থেকে উঠে যেখানে বলছে মোম রাখা আছে ওখানে সে হাত এলো টেবিলে, উঠে দেখলো যে হ্যাঁ মোমবাতি আছে, এখানে ম্যাচও আছে। সে মোম আর ম্যাচ নিয়ে সে জ্বালানোর চেষ্টা করলো টেবিলের উপরে। তো 2-3টা কাঠি ওয়েস্ট হওয়ার পরেই জ্বললো, কাঠি জ্বলে উঠছে, ঘরের মধ্যে একটু আলো হয়েছে। সে মোমটা জ্বালাইলো, মোমটা উঁচা করে ধরে বুঝতেছে যে তখনও রনি বেশ ঘুমে। জানলার দিকে তাকাইলো, মনে হলো যে ওই যে ইটা নাই, আর ওই যে শেপের মতো ছিল যে মনে হয়েছিল যে মানুষ দাঁড়ায় আছে, ওইটা নাই। তো সে আস্তে করে দরজাটা খুলে সে আগেই দেখছে যে বাথরুমটা কোন দিকে। বাথরুমটা হচ্ছে বাঁ দিকে, ওই দিক থেকে তার যে রুম থেকে বেরোয় বাঁ দিকে। এবং তারপরে কিন্তু বাথরুম থেকে বের হয়ে সামনে হচ্ছে তাদের এখানে একটা গেট। এই গেটের মাথায়, ওই গেটটা হচ্ছে কি সিঁড়িতে ওঠার গেট, মানে উপরে ছাদের উপর ওঠা যায় সিঁড়ির গেটে। এবং এটা একটা লোহার কেচি গেট আর কি, লোহা দিয়ে বানানো, গ্রিল দিয়ে বানানো। তারপরে হলো মিজানের রুম, তারপরে হলো বাথরুম। তো সে হেঁটে বাথরুমের দিক গেছে। বাথরুমে যে সে ভয় লাগতেছিল, মানে রনির বুকের মধ্যে ধুকধুক করতেছিল বাথরুমে, করিডোরটাই ভয় লাগতেছে, অন্ধকার। বিশেষ করে ছাদের ওই গ্রিলের দরজা দিয়ে যখন সে আসছে তখন তার ভয় লাগছে। আবার কিউরিয়াসিটি হইতেছিল যে ছাদে যাবে নাকি, কেন বাইরে অনেক আলো দেখছে এরকম। তো সে হাঁটতে হাঁটতে মোম নিয়ে চলে গেল বাথরুমের কাছে। তো বুক ধুকধুক করতেছে, বাথরুমের সুইচটা দিল, দেখে কারেন্ট তো নাই, ঢুকে গেছে বাথরুমে। তো বাথরুমে মোমের আলোতে সে ব্যবহার করে সে বের হয়ে এসে আবার করিডোরে আসলো। তো করিডোরে এসে হেঁটে যখন নাকি সে মিজানের রুম ক্রস করে দিকে যাচ্ছে, উপর থেকে মনে হলো কে কথা বলতেছে ছাদের মধ্যে, এবং কণ্ঠটা হচ্ছে মনে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে দুজন কথা বলতেছে। তো খুব কিউরিয়াস হইলো আরিফিনের, খুব কিউরিয়াসিটি লাগলো যে মানে ব্যাপারটা কি। সে খুব কিউরিয়াস হইলো যে ঘটনাটা কি। সে আস্তে করে গ্রিলের দিক থেকে মানে কান পাতলো, মনে হচ্ছে কথা বলতেছে, আবার হাসতেছে হালকা হালকা, এরকম একটা শব্দ। তো বুঝলো যে ছেলে মেয়ে এখানে কে থাকে, এখানে তো এরকম কাউরে দেখি নাই, আমরা যখন খাবার দাবার খাইছি তখনও নাই, এই বাসায় পাশে ভাড়াটিও নাই, কে ভূত তো হবে না, এখানে কি মানে তাদের ওখানে আশেপাশের বাসা থেকে কেউ আসছে, ছাদের উপর উঠছে, এগুলো চিন্তা করতেছে আরিফিন। চিন্তা করলো রনিরে উঠায় তারপর নিয়ে আসে। তারপর চিন্তা করলো আর রনিরে উঠানোর কি দরকার, আমি একটু দেখি না উপরে কি আছে, বা কেউ তো হইতে পারে, ভূত তো এইভাবে কথা বলবেন। এই চিন্তা করতে করতে সে আস্তে করে ওই গ্রিলটা ধরে আস্তে করে খুললো। তো খুলতে যে একটু হালকা শব্দ হয়েছে, কুঁচকাঁচ, মানে এটা যেহেতু লোহার তারপর ওটাকে চাপায় রাখলো। সে আস্তে করে চাপায় রেখে সে মোম নিয়ে আস্তে করে সিঁড়িতে পা রাখছে। সিঁড়িতে যখন পা রাখছে তখন কিন্তু তার মোমটা এরকম দোলা শুরু করছে, মানে ওখানে বাতাস আছে। আস্তে আস্তে সে হাঁটা ধরলো, হেঁটে হেঁটে যাচ্ছে, সিঁড়ির প্রথম ল্যান্ডিং এ গেছে। এই সিঁড়ি কিন্তু এতটুকু পর্যন্ত ঠিক আছে, এর পরেরটা সে দেখতেছে যে ওটার উপর প্লাস্টার নাই, মানে রুক্ষ সিঁড়ি। তারপরও সেটা ধরে আস্তে 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 করে উঠলো সে উপরে, টিনের চাল দেয়া সিঁড়ি ঘরের উপরে। আস্তে আস্তে হেঁটে হেঁটে একেবারে সিঁড়ির দরজার কাছে আসলো। এতক্ষণ কিন্তু আবার সে কোনো সাউন্ড পায়নি, কথাবার্তার কোনো সাউন্ড নাই, কিন্তু যখন সিঁড়ির কাছে আসছে তার মনে হলো আবার কথাবার্তার সাউন্ড শুনতেছে।
একটা ছেলে আর একটা মেয়ে কথা বলতেছে। তো সে আস্তে করে ছাদের দরজাটাকে এরকম ঠেলা দিল, দেখলো যে ছাদের দরজার আটকায় যাচ্ছে। কি হলো, যে একটা শেকল দিয়ে আটকানো এরকম। তো শেকলটাকে আস্তে করে খুললো, তখন হালকা শব্দ হয়েছে। এই ছাদের মানে টিনের ফ্রেম, কাঠের ফ্রেমে টিনের দরজা আর কি। তো দরজাটাকে আস্তে করে ঠেলা দিল, ক্যাচ ক্যাচ করে শব্দ হইলো। মানে সে বললো এই যে মারছে, মানে যে এখানে ছিল সে শব্দ পাবে। তো সে ছাদের মধ্যে উঠলো, তখনই দমকা বাতাসে তার মানে বাতাস যে বইতেছে, বাতাসে তার হাতের যে মোমবাতি নিভে গেছে। কিন্তু আকাশের আলো আছে, যথেষ্ট জ্যোৎস্নার আলো এবং বাতাস, বেশ বাতাস। তো ছাদে এসে সে হঠাৎ করে কারা কথা বলতেছিল, কেউ নাই, পুরো ছাদ ফাঁকা। দিকে চিন্তা করলো পেছনের দিকে আছে নাকি। তো সে গেটটাকে আস্তেই করে চাপাই দিয়ে, তার কাছে বেশ ভালো লাগতেছে, কিন্তু চাঁদের আলোতে বেশ সুন্দর ছড়ায় পড়ছে। পিছনের দিকে দিয়েও দেখতেছে যে কেউ নাই। একটা এরকম নারকেল গাছ এদিক দিয়ে বাঁকায় গেছে, ডালটা একদম দেয়ালের সাথে, ছাদের দেয়ালের সাথে এরকম লাগানো। তখন যে সে কিছুক্ষণ দাঁড়াইলো, দূরের ওই ক্ষেত দেখা যাচ্ছে, ফসলের ক্ষেত, খুব সুন্দর লাগতেছে। তো চিন্তা করলো, বাহ, আমি এর আগে রনিরে নিয়ে ছাদে আসিনি, কেন ছাদে এসে অনেকক্ষণ বসলে তো ভালো লাগতো। তারপর সে ঘুরে এই পাশে আসছে, ছাদের আরেকটু এই সাইডে এসে দেখতেছে ওই যে পাশের যে তাদের অংশটা যেখানে নিয়ে গেছিল, যে বাড়ির ছাদটা আর কি, বলছিল যে এই বাড়িতে ভূত আছে আর কি, তারা যেখানে ওই বাড়ির ছাদের, ওই বাড়ি একই বাড়ি কিন্তু এই ছাদের এখানে একটু ফাঁকা, মানে হেঁটে যেতে হয় ওইদিকে। তো ওই জায়গায় আবার 2-3টা সিঁড়ি নামতে হয়, 2-3টা সিঁড়ির মতো আছে, নামতে হয়, কয়েকটা ফুলের টব দেয়া। তো ওইখানে হেঁটে আসলো, সে হেঁটে এসে দেখতেছে ওই ছাদের মধ্যে, মানে পাশের ছাদের মধ্যে মনে হইতেছে কে একজন বসে আছে। তো অনেকটা দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ে বসে আছে। তো সে অবাক হলো যে মেয়ে বসে আছে মানে। তখন তার মনে হইতেছে যে আসলে তেমন হইতে পারে যে এই বাড়িতে হয়তো কোনো আছে, মানে মানে কোনো ফ্যামিলি আছে, যেটার কথা তারা বলে নাই আমাকে, রনিয়ারি আজ এর আমার ভয় দেখানোর চেষ্টা করছে। তো সে আর একটু ভালো মতো দেখার চেষ্টা করলো। তো ভালো মতো দেখার চেষ্টা করে সে বুঝতেছে যে একটা মেয়ে মানুষ মনে হচ্ছে, তার হাতে একটা পুতুলের মতো, একটা পুতুল আছে না, বাচ্চাদের পুতুল, সেরকম একটা পুতুল ধরে সে মনে পুতুলটাকে নিয়ে কিছু করতেছে, মানে চুল টুল ঠিক করতেছে এরকম পুতুলের। চিন্তা করলো এত রাত্রে, এখন কয়টা বাজবে, 1টা-1:30 বাজে, হাতে তো ঘড়ি টড়ি নাই। 1টা-1:30টার সময় এরকম ছাদের কর্নারে বসে, পাশে কতগুলো গাছ, এবং ওই জায়গাটাও মানে ও তার কাজিন বলছে, রনি বলছে যে ভৌতিক জায়গাটার মধ্যে, সেইখানে বসে এরকম কাজকে করতেছে। সেই চিন্তা করতে করতে সে মানে চিন্তা করতে করতে একটু এগোইছে, আরো একটা এগিয়ে গেছে, এবং সে দেখতে পাচ্ছে যে এরকম মানে পুরো বুঝতেছে যে একটা মেয়ে মানুষ, বয়স হবে কত, তাদের বয়সী বা তার থেকে একটু বড় হবে এরকম। তো সে বলতে চাইছিল যে হ্যালো বা হাই বা কিছু একটা বলতে চাইছিল। এই সময় দেখলো যে মহিলাটা, তার মানে মনে হয়েছে তার উপস্থিতি পেয়ে তার দিকে ঘুরছে, ঘুরে এই যে দেয়ালে যে বসেছিল মেয়েটা, মানে সে যে মনে হইতেছিল দেখে স্কার্ট পরা মনে হইতেছিল যে তার বয়সী বা কিছু হচ্ছে। এখন কিন্তু বয়সটার বোঝা যাচ্ছে না, তার দিকে ঘুরছে, সে দেখতেছে চেহারা দেখা যাচ্ছে না, অন্ধকারে চেহারাটা অন্ধকার। তারপর সে যে দাঁড়াইলো, দেয়ালে বসেছিল পুতুলটা নিয়ে, উঠে দাঁড়াইলো, দেখে মনে হচ্ছে মেয়েটার হাইট মিনিমাম 6 ফিটের মতো হবে। তার দিকে তাকায় আছে কিছুক্ষণ, তারপর খুব অবাক কাণ্ড যেটা করলো, যে এটা দেখে আসলে আরিফিনের বুকটা কেঁপে উঠলো। মেয়েটা অনায়াসে দেয়ালের উপর দিয়ে ওই পাশে বেয়ে নেমে গেল পুতুলটা নিয়ে, মানে খুবই অবাক করা ভাবে। মানে এই ছাদটা তো উঁচু, যে বলছে নিচে কতগুলো স্টেপ দিয়ে উঠতে হয়, ওই যে এই ছাদ পর্যন্ত আসতে গেলে মিনিমাম 14 ফিট হবে, এরকম 14-15 ফিট। এই 15 ফিট উঁচু দেয়াল নেমে কই গেল, এটা খুব আশ্চর্য। এবং কোনো মেয়ে এত রাতের বেলা এরকম ছাদে বেয়ে দেয়াল বেয়ে উঠবে, এবং চেহারা দেখা যাচ্ছে না, চেহারাটা অন্ধকার, বেয়ে নেমে গেল। আরিফিনের সারা শরীর একদম হিম হয়ে গেছে ভয়ে। সে চিন্তা করলো, কি দেখলাম, মনে হচ্ছে ঝিমঝিম করতেছে তার সারা শরীর, ছাদটা খা খা করতেছে, কেউ নাই আর। সে তাড়াতাড়ি ঘুরে হাঁটা দিল, ঘুরে হাঁটা দিয়ে সোজা যে যে টিনের দরজা খুললো, ওই পারে গেল, যে দরজা লাগাইলো, তার শরীরটা মনে হচ্ছে ঝিম ধরে গেছে। আরিফিন আস্তে করে ওই সিঁড়ি বেয়ে নেমে গ্রিলের দরজাটা লাগাই দিল, গ্রিলের দরজাটা লাগায় ঘরে চলে আসলো, মানে তারা যে ঘরে থাকে ওখানে এসে দরজাটা লাগাইছে, ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা লাগাইছে। তখন তার কাছে মনে হতো জানলার পাশে কেউ দাঁড়ানো, মানে ওই জানলাটার ওই পাশে কেউ দাঁড়ায় আছে, ওই যে সেই সময় যে প্রথম দেখছিল সেরকম। এইবার আরিফিনের তো একটা সাহস এসে বাইরে, সে কি দেখবে, সে জানে যে গ্লাস তো ফ্রস্টেড, মানে এই বাইরে দিয়ে তো কিছু মানে বোঝা যাচ্ছে না, ওরকম মানে ফুল করা কেমন ঠিক মতো দেখা যায় না। ওই ভালো মতন চোখ কাছে নিলে ওই পাশে বাইরে একটু আবছা ভাবে বোঝা যায় এরকম। তো সে কি করলো, আস্তে আস্তে হেঁটে জানলার কাছে গেল, আস্তে আস্তে হেঁটে জানলার কাছে গেল, যে দেখতেছে জানলার পর্দাটা একটু ফাঁক করে, সামান্য ফাঁক করে দেখতেছে, মনে হচ্ছে কেউ একজন দাঁড়ায় আছে জানলার মধ্যে, 2 হাত দিয়ে এরকম ধরা। তো সে বুঝলো যে তাকে হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে কেউ, মানে কে ওই পাশে। তার মাথায় খুব ইন্টারেস্ট এলো, সে এই পাশে জানলাটা হালকা করে খুলছে, মানে ওই যে জানলার যে এরকম হুকের মতো ছিল হালকা করে উঠাই দিছে,
উঠাই দিয়ে সে দেখতে গেছে মাথাটা একটু ফাঁক করে, মানে মাথাটা কাত করে দেখার চেষ্টা করছে, জানলা হালকা ফাঁক করে। তো হালকা ফাঁক সে করতে পারছে শব্দ ছাড়াই। সে তাকায় দেখতেছে ওই পাশে ওই যে মেয়েটাকে দাঁড়ান দেখছে, ওই মেয়েটাই মানে একটা সাদা এরকম গেঞ্জির মতো পরা গায়ে, বড় বড় টি শার্ট পরে থাকলে যেরকম, কিন্তু তার শরীর বোঝা যাচ্ছে, নিচের অংশটা বোঝা যাচ্ছে না যে কত লম্বা, এরকম স্কার্টের মতো কত লম্বা নিচের অংশটা মানে বোঝাই যাচ্ছে না, তাই না? ভালো মতো তাকাইতে হবে তাহলে। কিন্তু মাথার দিকে তাকায় আরিফিনের মাথাটা ঘুরে উঠলো, কারণ মনে হলো যে মাথাটা যে তার দিকে তাকাইছে মনে হচ্ছে খুব সুনিপুণ ভাবে মুখের দিক থেকে কেউ হলো করে ফেলছে, মানে খুলে নিয়ে গেছে। মুখের এখানে কিচ্ছু নাই, মুখ জায়গাটা পুরো অন্ধকার একটা জায়গা, মুখের মধ্যে কিচ্ছু নাই। আরিফিন ভয়ের চোটে জানলাটা জোরে টান দিয়ে লাগায় সে লাফ দিয়ে যে তার বিছনার মধ্যে পড়ছে, হুড়মুড় শব্দ হয়েছে। এই শব্দে রনি লাফ দিয়ে উঠছে, কি হয়েছে কি হয়েছে রে, এই কে কে কি হয়েছে? রনির তখন মনে হলো যে সে তো মানে রনিরও হয়তো তখন সেন্স ছিল না, সে মনে বুঝলো যে তার সে তো খালার বাসা, সে তাড়াতাড়ি লাফ দিয়ে উঠছে। কারেন্ট কিন্তু তখনও নাই। সে আরিফিনে বলছে, কি হয়েছে, এই তুই শব্দ করছিস নাকি? আরিফিন বলে যে হ্যাঁ। বলে কি হয়েছে? কয় ভূত দেখছি। ভূত দেখছি মানে ওর কি জানি দেখছি জানলার কাছে। তো তারা তখন দুজনে জানলার দিকে তাকায় থাকে, কিচ্ছু নাই। তো তখন রনি উঠে এসে বলে যে আমি তোর পাশে শুইতেছি, তুই শু, ঘুমা ঘুমা, কিছু দেখছিস, তুই ভয় পেয়েছিস, কি ব্যাপার? তো আরিফিন আর রাতে ভয় এগুলো কিছু বলে নাই, দেখলো যে রনি তার পাশে এসে শুয়েছে, কিন্তু রনি ঘুমায় গেছে সাথে সাথে। আবার আরিফিন শুয়ে থেকে আরিফিনের কাছে মনে হওয়া শুরু হলো একটু পর থেকে যে তাদের যে দরজার সামনে দিয়ে কেউ হাঁটতেছে, পায়চারি করতেছে। একদম সে স্পষ্ট বুঝতেছে দরজার সামনে দিয়ে কেউ পায়চারি করছে, এবং পা যে ফ্লোরের মধ্যে খালি পা ফেলে গেলে যেরকম দপর দপর করে একটা শব্দ হয়, খালি পায়ে যদি কেউ জোরে হাঁটে, পায়ের হিল জোরে ফেলে যায় যেরকম টপ টপ করে একটা শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে পুরা। সে বুঝতে পারছে যে দরজার সামনে দিয়ে কে হাঁটতেছে। সে স্পষ্ট বুঝতেছে যে মানে দরজার সামনে দিয়ে কেউ হেঁটে একবার এই পারে যায় একবার ওই পারে আসে, একদম শব্দ পাচ্ছে সে দপ 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 করে। তো সে আর কোনো কথা বললো না। কতক্ষণ সে নার্ভ এরকম তার টাইট হয়েছিল, সে একসময় ঘুমায় গেছে। যাই হোক, তার ঘুম ভাঙছে সকালবেলা। তাকে উঠাইছে হচ্ছে রনি, ধাক্কা দিয়ে দেয়, এই বেটা ওঠ ওঠ, সকাল হয়েছে, এখন এই চাচি ডাকবে নাস্তা খেতে। আরিফুন কিছুক্ষণ তাকায় থেকে এদিক ওদিক তাকায়, চোখ কচলায়, তার বলছে রাতে তো ভয় পাইছি। কি হয়েছে? তুই তোর এখান থেকে আমি বিছনা উঠে পরে এখানে শুনলাম, তুই কি হয়েছে? তো তখন আরিফিন বললো যে এরকম এরকম দেখছি। তো অবাক হয়ে গেল রনি। রনি বললো, তোর তো সাহস কম না, তুই ছাদে গেছিস আবার দেখতে? আরে বেটা, এই ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত বেটা তোরে, তুই কি জন্য গেছিস ওখানে? মাথা খারাপ নাকি তোর? এই সে আর জানলা খুলতে কে বলছে তোরে? তো বললো, এই তো দেখা গেলো যে রনি খুব সিরিয়াস হয়ে গেছে। তো যাই হোক, তারপরও তাকে বললো তুই ফ্রেশ হয়ে আয়। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সে বেরোলো। বেরোয় তারা খাওয়া দাওয়া করলো। পরে মিজানকে বলতেছে যে রনি, আরে ও কত বড় বোকা জানেন, এই এই ঘটনা ঘটছে। তো মিজান বললো যে তোমার উচিত হয়নি, ছাদে যাওয়া উচিত হয়নি, তোমার উচিত ছিল চুপচাপ শুয়ে পড়া, কে কথা বলে না বলে দেখার দরকার ছিল না। আর জানলা দিয়ে ওইটা অনেকেই দেখছে। তোমার তো আমি ফার্স্টে বলি নাই যে পরে তুমি যদি দেখো, তুমি মাথায় ঢুকে থাকে একটা ছবি তোমার, আমি যদি বলি তাহলে তোমার মাথায় ঢুকে থাকবে এরকম। আমি এর জন্য তোমাকে বলি নাই কে কি দেখে এখানে। ওইটাকে অনেকেই দেখে আমাদের বাসায় আসলে এরকম, আর বিশেষ করে এরকম রাত বিরাতে অনেকে দেখে দিকে। তো বললো, তারপর আরিফিন বললো যে বাসার সামনে এই যে আপনার ঘরের সামনে হাঁটার শব্দ পেয়েছে, বলে এটাও নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো একদিন মিজান বলতেছে যে একদিন আমার বাসায় আমার মানে আমি শুয়েছিলাম, আমার ওখানে সোফার মধ্যে মনে রাত্রেবেলা আমি দেখি কি জানি বসে আছে একটা অবয়ব। একটু পরে আমি যে লাইট জ্বালবো, আলো আধারে একটু শুয়ে আসতে আমার কাছে মনে হচ্ছে আমি বসে রয়েছি ওই সোফার মধ্যে। তো বুঝে দেখো কি অবস্থা। তো তখন আরিফিন বলে যে আপনারা কি বন্ধ টন্ধ করান না বাসায়? আসছে অনেক হুজুর, বন্ধ করছে, বলছে এটার মধ্যে অনেক জাদু টোনা করে রাখছে মানুষ, আরো অনেক কিছু লাগবে। তা আমার বাবা আবার এইসব ব্যাপারে খুব একটা না, সে একটু অন্যরকম চিন্তা ভাবনা করতো, তো সে বিশ্বাসী না খুব একটা। আমার বাবার জন্য এটার প্রতি আর খুব একটা করে না। তো আমাদের আর ওরকম ক্ষতি হয় নাই, বাট এরকম দেখি টুকিটাকি। তো যাই হোক, আরিফিন ওখান থেকে পরে চলে আসে এবং রনির আম্মা নাকি বাসা আসে রনিরে সিরিয়াস বকাঝকা করে কেন গেছে এবং আরিফিনকে কেন নিছে। কারণ আরিফিন তার বোনের ছেলে এবং তার মানে মায়া খুব আরিফিনের প্রতি। তো যাই হোক, এই ছিল ঘটনা আরিফিনের শেয়ার করা। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আমি এরকম দু একটা বাড়ির ঘটনা জানি এবং দু একটা বাড়িতে আমি ছিলাম, নিজেও গিয়ে থাকছি এবং আমি জানি হন্টেড বাড়ির ফিল গুলো কেমন হয়। বেশ ইন্টারেস্টিং এবং বেশ ভয়ের। তো যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে। ওয়ালাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। আজও রাত গভীর হলে সেই শব্দগুলো আমার কানে বাজে। ঘটনাটি
2014 কিংবা 15 সালে নভেম্বর মাসের। আমি তখন একটি জেলা হাসপাতালের মর্গে নাইট শিফটের সহকারী হিসেবে নতুন চাকরি নিয়েছি। আমার কাজ ছিল মৃতদেহ গ্রহণ করা, রেজিস্টারে নাম লেখা এবং পোস্টমর্টমের আগে লাশ সংরক্ষণ করা। সেদিন রাত প্রায় 1:55। বাহিরে অনেক কুয়াশা। হাসপাতালের করিডোরে একটাও মানুষ নেই, শুধু দূরে কোথাও কুকুরের কান্নার মতো আওয়াজ। ঠিক তখনই অ্যাম্বুলেন্স করে একটি অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ আনা হল। লোকটির বয়স হবে 40-এর কাছাকাছি, মুখে অদ্ভুত শান্ত ভাব। ডিউটির ডাক্তার বললেন, রাসেল, লাশটা ফ্রিজ নাম্বার 7-এ রেখে দাও। আমি একাই স্টেশন ঠেলে মর্গের ভিতরে ঢুকলাম। লোহার দরজা বন্ধ হতেই মনে হলো যেন বাইরের সব শব্দ এক মুহূর্তের জন্য থেমে গেল। ভেতরে শুধু ফ্রিজের কম্প্রেসরের ঘর ঘর শব্দ। লাশটা ফ্রিজে রেখে বের হতে যাব, এমন সময় টক করে একটি শব্দ হলো। মনে হলো পিছন থেকে কেউ লোহার দরজায় হাত মারল। আমি তৎক্ষণাৎ ফিরে তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো পাইপের শব্দ। আমি আবারও হাঁটতে শুরু করলাম। এর পরপরই শব্দটি আবার এলো। এবার শব্দটা এলো ফ্রিজ নাম্বার 3 থেকে, কিন্তু রেজিস্টার অনুযায়ী ওই ফ্রিজ খালি ছিল। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। হাত বাড়িয়ে দরজা স্পর্শ করতেই ভিতর থেকে যেন কেউ খুব আস্তে আস্তে করে আশ্রাতে লাগলো, ঘর ঘর শব্দ করতে লাগলো। আমার হাত যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। হৃৎপিণ্ড এত জোরে দুকদুক করছিল যে নিজের শ্বাসও শুনতে পারছিলাম না। আমি তৎক্ষণাৎ পিছিয়ে গেলাম। ঠিক তখনই মর্গের সব লাইট একসাথে নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু জরুরি লাল আলো জ্বলছে। সেই লাল আলোয় দেখলাম ফ্রিজ নাম্বার 7-এর দরজা অল্প একটু খোলা, কিন্তু আমি তো নিজেই সেটা বন্ধ করেছিলাম। আমি সাহস করে আবারও এগিয়ে গেলাম। দরজাটা পুরো খুলতেই ভিতরের এটি খালি, লাশটি নেই। আমার মাথা যেন ঝিমঝিম করতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই আমার পিছনে খুব নিচু গলায় কেউ বলল, আমাকে কেন রেখে যাচ্ছ? কিন্তু সেখানে তো কেউ ছিল না, শুধু করিডোরের শেষ মাথায় একটি ছায়া মূর্তি দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ মর্গের সব ফ্রিজের দরজা একসঙ্গে ধামধাম করে যেন কাঁপতে শুরু করলো। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা কোনোভাবেও খুলছিল না। মনে হচ্ছিল বাইরে থেকে কেউ তালা দিয়ে দিয়েছে। আমি মোবাইল ফোন সঙ্গে সঙ্গে বের করলাম। স্ক্রিনে সময় দেখা যাচ্ছে 2টা। তারপর স্ক্রিন নিচ থেকেই কেন জানি না কালো হয়ে গেল। চারপাশে আবার সেই আঁচড়ানোর শব্দ। এবার একটার নয়, সব দিক থেকে। আমি চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলাম। হঠাৎ করেই আবারও সব শব্দ থেমে গেল। ধীরে ধীরে চোখ খুলতেই দেখলাম আমি একাই দাঁড়িয়ে আছি। সব ফ্রিজ বন্ধ, সব কিছু স্বাভাবিক, যেন কোনো কিছু ঘটেই না। ঠিক তখনই দরজা খুলে ভিতরে ঢুকলেন নিরাপত্তারক্ষী। তিনি অবাক হয়ে বললেন, আপনি এখানে? আমরা তো 1 ঘন্টা ধরে আপনাকে খুঁজছি। আমি বললাম, 1 ঘন্টা? আমি তো 5 মিনিট আগেই মর্গের ভিতরে ঢুকেছি। নিরাপত্তারক্ষী তার ঘড়ি দেখালেন 3:05, কিন্তু আমার মোবাইলে তখন ছিল 2টা। সেদিনের পর আমি আর কখনো সেই মর্গে রাতের ডিউটি করিনি। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, পরের দিন সকালে রেজিস্টার দেখাতে গিয়ে দেখি ফ্রিজ নাম্বার 7-এ যেই অজ্ঞাত পরিচয়ের মৃতদেহের নাম লেখার কথা ছিল, সেখানে আমার নিজের হাতের লেখায় শুধু একটি বাক্য লেখা ছিল। সে একা ছিল না। আজও আমি জানি না সেই 1 ঘন্টার আসলে আমার সাথে কি ঘটেছিল। এই ঘটনার পর আমি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু হাসপাতালের সুপার বললেন, রাসেল, এত ভালো চাকরি ছেড়ে দিও না, হয়তো অতিরিক্ত চাপের কারণে ভুল দেখেছো। আমি কাউকে কিছু বোঝাতে পারলাম না। তবুও 1 সপ্তাহ পর আবার নাইট ডিউটিতে ফিরে এলাম। সেদিন রাত 2:12।
মর্গে ঢোকার আগেই দেখি বৃদ্ধ দারোয়ান কাদের চাচা চুপচাপ বসে আছেন। তিনি আমাকে দেখে বললেন, বাবা, ফ্রিজ নাম্বার 7-এর সামনে কখনো একা দাঁড়াবে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে প্রায় 20 বছর আগে এক অজ্ঞাত লোককে এই মর্গে আনা হয়েছিল। পোস্টমর্টমের আগের রাতেই তার লাশ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। তারপর থেকে মাঝে মাঝে রাত 2টার পর অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। কথাটি শুনে যেন আমার শরীর শিউরে উঠল। তবুও আমি সাহস করে ভেতরে ঢুকলাম। সবকিছুই স্বাভাবিক। হঠাৎ টিং করে মর্গের পুরনো টেলিফোনটা বেজে উঠল। আমি রিসিভার তুললাম। ওপাশে কোনো কথা নেই, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। তারপর খুব আস্তে আস্তে একটি কণ্ঠস্বর ভেসে এল, আজ আবার এসেছি। এটি বলে লাইনটি কেটে গেল। আমার হাত কাঁপতে শুরু করলো। ঠিক তখনই মর্গের শেষ প্রান্তে একটা স্ট্রেচার নিজে নিজে ধীরে ধীরে চলতে শুরু করলো। কোনো মানুষ নেই, কেউ ঠেলছেও না। স্ট্রেচারটা এসে থামলো ফ্রিজ নাম্বার 7-এর সামনে। তারপর উপরে সাদা কাপড়ে ঢাকা একটি দেহ। আমি তো জানতাম আজ নতুন কোনো লাশ আসেনি। সাহস করে কাপড়ের কোনা তুলতেই আমার বুকের ভিতরটা যেন হিম হয়ে গেল। ওই মুখটা আমার নিজেরই মুখ। আমি ভয়ে পিছিয়ে গেলাম। ঠিক তখনই পিছন থেকে কাদের চাচার চিৎকার, পেছনে তাকিও না। কিন্তু মানুষের স্বভাব কৌতূহলী। আমি পিছনে তাকিয়েই ফেললাম। অন্ধকার করিডোরের শেষে এবার একজন নয়, 4জন সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, শুধু ধীরে ধীরে তারা আমার দিকেই এগিয়ে আসছে। আর প্রত্যেকটা মুখ থেকে একই কথা ভেসে আসছে, 1 ঘন্টা শেষ হয়নি। হঠাৎ মর্গের সব লাইট কেন জানি না নিভে গেল। অন্ধকারে শুধু কারো হাঁটার শব্দ পাচ্ছিলাম। তারপর একটি বরফ ঠান্ডা হাত এসে আমার কাঁধে স্পর্শ করল। আমি চিৎকার করে চোখ বন্ধ করলাম। চোখ খুলে দেখি আমি হাসপাতালের বাইরে বসে আছি। অন্ধকারে শুধু কারো হাঁটার শব্দ। তারপর একটি বরফ ঠান্ডা হাত এসে আমার কাঁধে স্পর্শ করল। আমি চিৎকার করে উঠে চোখ বন্ধ করলাম। চোখ খুলে দেখি আমি হাসপাতালের বাহিরে বসে আছি। সকাল হয়ে গেছে। কাদের চাচা পাশে দাঁড়িয়ে বললেন, বেঁচে ফিরছো, কিন্তু ওরা এখনো তোমাকে ছাড়েনি। তারপর তিনি পকেট থেকে একটি পুরনো কালো সাদা ছবি বের করলেন। ছবিতে 5 জন মর্গকর্মী দাঁড়িয়ে। 4 জনের মুখ চিনতে পারলাম, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে থাকা 5ম মানুষটি আমি নিজেই। কিন্তু ছবির নিচে লেখা সাল 2003, আর তখন তো আমার জন্মই হয়নি। ছবিটার দিকে আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম। 2003 সালের সেই ছবিতে থাকা লোকটি দেখতে হুবহু আমার মতো, একই মুখ, একই চোখ, এমনকি কপালের ডান পাশে ছোট্ট তিলটাও একই জায়গায়। আমি কাঁপা গলায় কাদের চাচাকে জিজ্ঞেস করলাম, এটা কিভাবে সম্ভব? কাদের চাচা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আমি উত্তর জানি না, তবে এই মর্গে এমন কিছু আছে যা সময়কে মানুষের মতো দেখে না। পরের দিন আমি আর কাজে যাইনি, কিন্তু অদ্ভুত ঘটনা সেখানেই শেষ হলো না। রাত ঠিক যখন 2টা বাজে, তখন আমার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর খুব ধীরে ধীরে একটি কণ্ঠস্বর বলে, ফিরে এসো, আমরা অপেক্ষা করছি। এর সঙ্গে সঙ্গেই ফোনটা কেটে যায়। পরের দিন নাম্বারটি আমি খুঁজে দেখলাম, এমন কোনো নাম্বারের অস্তিত্বই নেই। কয়েক সপ্তাহ পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি শেষবারের মতো মর্গে যাব। সত্যটা না জেনে আমার শান্তি যেন কোনোভাবে হচ্ছে না। সেদিন রাতে আমি একা যাইনি, সঙ্গে ছিল হাসপাতালে এক নিরাপত্তা কর্মী। মর্গে ঢুকতেই প্রথমে সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু ফ্রিজ নাম্বার 7-এর সামনে পৌঁছাতেই ভিতর থেকে খুব আস্তে আস্তে একটি ঠকঠক শব্দ ভেসে এলো। আমরা 2 জন একে অপরের দিকে তাকালাম। সাহস করে দরজাটা খুললাম। ভিতরে কোনো মরদেহ নেই, শুধু একটি পুরনো
হলদেটেড খাম, খামের উপর লাল কালিতে লেখা, যে খুলবে সে আর ফিরে আসবে না। আমি কাপা হাতে খামটি খুললাম। ভিতরে একটি মাত্র কাগজ ছিল, তাতে লেখা ছিল, মৃতদের ভয় পেও না, সত্যিকারের ভয় হলো সেই স্মৃতিগুলো যেগুলো কখনো মরে না। ঠিক তখনই মর্গের সব আলো কেন জানি না হঠাৎ নিভে গেল। চারদিকে সম্পূর্ণ নিস্তব্ধতা। তারপর আবার আলো জ্বলে উঠল, সবকিছু আগেরই মতো। খাম নেই, কাগজ নেই, ফ্রিজ নাম্বার 7ও যেন খালি। নিরাপত্তারক্ষী অবাক হয়ে বললেন, আপনি হঠাৎ চুপ করে দাঁড়িয়েছিলেন কেন? এখানে তো কিছুই ছিল না। আমি কিছু বললাম না, কারণ যা দেখেছি সেটা হয়তো শুধু আমিই দেখেছি। এরপর আমি সেই চাকরি ছেড়ে দিই। আজ বহু বছর কেটে গেছে, তবুও মাঝে মধ্যে রাত 2টায় আমার ঘুম ভেঙে যায়। মনে হয় দূরে কোথাও লোহার দরজায় কেউ খুব আস্তে আস্তে টকটক শব্দ করছে। আমি কখনো জানালা খুলে দেখি, কারণ আমার মনে হয় যদি বাইরে তাকাই হয়তো ফ্রিজ নাম্বার 7-এর সেই অচেনা মানুষটি দাঁড়িয়ে থাকবে, আর হয়তো সে শুধু একটি কথাই বলবে, 1 ঘন্টা এখনো শেষ হয়নি।